একেবারে এক বলাতেই বিয়ে করে নিলি? রিন্তু, সায়রা সহ বেশ কিছু তরুণী হা করে নিশার মুখের দিকে তাকিয়ে আছে। বিস্ময়ে কথা হারানোর অবস্থা সকলে। কাঠফাটা রোদ্দুরে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে। নিশা মাথা নুইয়ে রেখে চুপ করে রয়। ওর নির্লিপ্ততা বিরক্তি ধরায় রিন্তুকে। রিন্তু ওকে ঝাঁকুনি দিয়ে বলে, কি রে বল, এত সাহস কই পেলি? আমাদের বললি না? নিশা ঘাড় ঘুরিয়ে পশ্চিমে তাকায়, যেথায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সাদ। চুপচাপ মোবাইল হাতে ব্যস্ত। বারবার তাকাচ্ছে নিশার দিকে, তাকাচ্ছে ব্যস্ত রাস্তার গাড়িগুলোর দিকে। দৃষ্টি চঞ্চল। সে অনেক কথা, দুদিন পরে বলি। আমাকে গিয়ে বাংলা দ্বিতীয় পত্রের অবজেক্ট নিয়ে বসতে হবে। জানিস তো কত টাফ ওটা। সায়রা তখন আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলে, তোর বর তোকে আদর করেছে মানে? ইস, এই বল না। নিশার মুখ থেকে রক্ত সরে হুট করে। পরপর হাঁসফাঁস করে উঠে পা বাড়ার সামনে, পিছু ফিরে না তাকিয়ে বান্ধবীদের বলে যায়, কাল একটু আগে ভাগে হলে আসিস। সামনে গিয়ে দাঁড়াতে সাদ ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে মেয়েটিকে দেখে। সহজ গলায় বলে, পরীক্ষা কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভালো। সব সৃজনশীল দিতে পেরেছো? নিশা ঘাড় কাত করে হ্যাঁ বলে। দৃষ্টির লোকটা জলদ গম্ভীর, মুখটাতে নিবদ্ধ, ঠোঁটে চেয়ে আছে অদ্ভুত রকমের প্রশান্তিময় হাসি। কিছু লোকজন শুধু শুধু এই লোকটাকে ভয় কেন পায় নিশা বোঝে না। এত সহজ একজন পুরুষকে কিসের ভয়? নিশার তো লাগছে না, মোটেও লাগছে না। আপুর কাছে যাবে একবার? তোমার না বই নিতে হবে? জি 2-3 দিন পরে যাই। আপুর রাগটা কমে গেলে, আপুর রাগ উঠে যত দ্রুত, পড়ে যায় ঠিক তত তাড়াতাড়ি। বেশ, উঠে পড়ো বাইকে। যাওয়ার পথে হোটেল থেকে খাবার নিয়ে যাব। তোমার পরীক্ষা কদিন বাইরে খাবার খাবো, আর তারপর। একটু থামলো সাদ, ইতস্তত করে বলল, আচ্ছা, তুমি রাখতে পারো? দুই চোখ ভরা কৌতূহল সাদের। বউয়ের রান্না জানার ওপর সংসারের সুখ অনেকাংশে নির্ভরশীল। নিশার হঠাৎ খুব হাসি পেল গুন্ডা অথচ সরল মানুষটার সরল প্রশ্নে। মনে মনে খুব বলতে ইচ্ছে হলো, আপনার মতো মানুষকে 3 বেলা পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়ানোর মতো রন্ধন জ্ঞান আছে আমার। কিন্তু হাসি চেপে রেখে বলল, জি পারি মোটামুটি। বলেই চেপে বসলো বাইকে। কাঁপা কাঁপা হাতটা সাদের কাঁধে তুলে দিতে গিয়েও দিল না সংকোচে। স্বামীর কাঁধের ওপর হাত রাখাই যায়, কিন্তু সে কেন সেদে রাখবে? সে তো নতুন বউ, তার স্বামীর কি উচিত নয় তাকে এটা বলা? লোকটা তো বলে না, তাই যেচে কেন নির্লজ্জ হবে নিশা? সাদ বাইকের চাবি দিয়ে মিনিট খানেক বসে থাকে। একবার চোরা দৃষ্টি ফেলে ডান কাঁধে, কাঁধটা খালি। কি করা উচিত? নিচু গলায় বলে ওঠে, মানে তোমার বাইকে ওঠার অভ্যাস নেই বোধহয়। তার উপর হেলমেট নেই। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট। জি তবে কি করব? তো ধরে বসো। মিনমিনে জবাব সাদের। এপাশে নিশা দাঁত বের করে দর্শি হাসি হেসে চুপচাপ হাত তুলে দেয় কাঁধে। বাইক স্টার্ট হয়। গার্লস স্কুল এরিয়া পেরিয়ে আমতলার পার যেতে যেতে নিশাও চলে যায় অন্যরকম একটা ঘোরে। এই শক্ত কাঁধটা ছুঁয়ে তার ঘাম ছুটেছে, শরীর এলিয়ে আসছে। বারান্দার দরজায় কাঁচটাতে দাঁড়িয়ে নিচতলার পশ্চিমার কক্ষটিতে সতর্ক দৃষ্টি স্থির রেখেছে শাওকে। ও দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজা আড়াল করে, বিপদের পূর্বাভাস পেলেই যাতে ওপাশে সিগন্যাল দিয়ে দিতে পারে। শাহনাজের ঘাম ছুটে যাচ্ছে। সাংসারিক জীবনে এসব চুরি চামারি তো দূরে থাক, স্বামীকে অবমাননা করে একটা মিথ্যা অবধি বলেনি সে। আজ এইভাবে স্বামীর সাথে লুকোচুরি খেলতে হচ্ছে ছেলের জন্য। নাফি আর শিমিন তাড়াহুড়ো করে রান্না করা মাংস টিফিন ক্যারিয়ার বক্সে ভরছে। সাথে রয়েছে 5 রকমের মাছ, পোলাও। এগুলো সব নিয়ে যাবে সাদদের জন্য। শাহনাজ ফিসফিস করে বলছে, আর বাকি বক্সগুলো তালুকদার কনফেকশনারি ডিপ ফ্রিজে রেখে দিয়ে যাবে। সাদকে বলবে ওখান থেকে প্রয়োজন মতো নিয়ে নিয়ে খেতে। আমি বক্সে নাম্বার দিয়ে রেখেছি। মেয়েটির নির্বাচনী পরীক্ষা রান্না বান্না করতে পারবে কিনা কে জানে। ওই সিনেমার মতো ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়ে সুখী সংসার হয় না। আর বালা দুটো নিয়ে হাতে পরিয়ে দিবে, বউ মানুষ হাত খালি রাখা ঠিক না। দেখবে নাকে ফুটো করা আছে কিনা। এরপর তবে নাক ফুল পাঠাবো আর চেনটা গলায় পরিয়ে দেবে।
নাফিয়া হেসে শাশুড়িকে টেনে একপাশে বসিয়ে দিয়ে বলে, জি আম্মা, সব বুঝেছি। আপনি আগে ঠান্ডা হয়ে বসুন তো। শাহনাজ পুত্রবধূর হাত ধরে হঠাৎ কাঁদে। গত রাত থেকে ছেলে আর তার বউ কি খেয়েছে, কিভাবে মেঝেতে শুধুমাত্র একটা তুষকে ঘুমিয়েছে ভেবে ভেবেই আটকে উঠছে শাহনাজ। এসব সুব্রতকে কল করে জেনেছে সে তো জানে তার সাত শক্তপোক্ত ব্যাটা মানুষ হলেও নরম গদিতে ঘুমানোর ছেলে। সে কিভাবে মানিয়ে নেবে এই জীবন? এসব কথা কেঁদে কেঁদে হঠাৎ বলে ওঠেন শাহনাজ। শাওকে অদূর থেকে ফিসফিসিয়ে জবাব দেয়, একটু আসতে বলো আম্মু, আবার তোমার স্বামীটা শুনে ফেললে তেরে এসে বলবে কেন শানু, তোমার মেজ ছেলের নরম গদিতে শুয়ে অভ্যাস, একথা কেন বলছো? সে তো মাসের মধ্যে 2 বার থানায় গিয়ে শক্ত মেঝেতে ঘুমিয়ে আসা লোক, তার অভ্যাস আছে, চিন্তা করো না। শাহনাজ চোখ মুছে মুখ শক্ত করে ফেলে শাওকে ধুমকে বলে, যা তো তুই, ফাজলামি ভালো লাগছে না এখন। শাওকের হঠাৎ ফোনটাও বেজে উঠল। ফোনটা নিয়ে উঠে গেল দোতলায়। দেখে যায়নি ততক্ষণে ওখানে এসে দাঁড়িয়েছেন অসীম তালুকদার। অবাক চোখে কিছুক্ষণ রান্নাঘরের দরজায় উঁকি মেরে স্ত্রী আর পুত্রবধূর কাণ্ড দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে। পরপর ঘুরে ধীর পায়ে হেঁটে নিজের কামরায় গিয়ে বিছানায় শুয়ে পড়ে বুজিয়ে ফেলে দু চোখ। কঠিন গোমরা মুখটা হঠাৎ হাসতে লাগলেন মুচকি হাসি। চোরদের চুরি করতে দিয়ে তার ভালো লাগছে। ভার হওয়া বুকটা এখন একটু হালকা লাগছে। সাদ দরজা খুলতেই শাওকি, নাফিয়া আর সিমিন ঝাঁপিয়ে পড়ল ওর উপর। সাদ আর নিশা মাত্রই খেতে বসেছিল। এভাবে অতর্কিত হামলায় চমকায় সাদ। ভাবির দিকে তাকিয়ে বলে, তোমরা কেন? তোমার শ্বশুর আসতে দিলেন? নিশা শাওকিকে দেখে ওড়না দিয়ে ঘোমটা টেনেছিল মাথায়। ডাকর ডাকর চোখ দুটো মেলে যা দেবর আর ননদকে দেখছে সে। নাফিয়া হেসে ঝুঁকে বসে ওর কাছে। পাটির ওপর থেকে হোটেলের ভাত মাংস সরিয়ে শাহনাজের রান্না করা খাবার সাজিয়ে দিয়ে বলে, আম্মা খেতে বলেছেন, বাকি অনেক কিছু তালুকদার কনফেকশনারির ডিপ ফ্রিজে রেখে এসেছে আসার পথে, এনে এনে গরম করে খেও। শাশুড়ির হাতের রান্না শুনেই ভীষণ খুশি হয়ে যায় নিশা। খুব জড়তা নিয়ে স্বাদের দিকে তাকাতেই স্বাদ ইশারা করে খেতে। নিশা হাত বাড়িয়ে হাঁসের মাংসটা আগে নেয়, ওটা তার ভীষণ পছন্দের। স্বাদ কিছুক্ষণ দাঁড়িয়ে নিশাকে দেখে নিজেও বসে পড়ে। এদিকে শাওকে আর সিমিন ঘুরে ঘুরে বাড়ির ভেতরটা দেখছে। একটা কাপলের জন্য মোটামুটি বড় বাড়ি, তবে আসবাব নেই। নাফিয়া ঘরটাকে ঝাড়পোছ করে আরও এক দফা চিল্লিয়ে বলে, আজ বিকেলে বরিশাল যাব আমি, 2 দিন পরে ফিরবো। কোনো অসুবিধা হলে চুপি চুপি কল করবে, আমি বরিশাল থেকেই কলকাঠি নাড়ব। স্বাদ বলে, বরিশাল কেন? তোমার না 15 তারিখে যাওয়ার কথা? আরে মাথা ব্যথার জন্য যে ডাক্তার দেখিয়েছিলাম, তার সাথে আজ সন্ধ্যায় অ্যাপয়েন্টমেন্ট আছে, ভুলেই গিয়েছিলাম। তোমার ভাইয়াকে জানাইনি, খবরদার কেউ জানাবে না, গিয়ে সারপ্রাইজ দেবো ব্যাটাকে। বলতে বলতে নাফিয়া বাচ্চাদের মতো হাসে। খাবার শেষ করে স্বাদ উঠে বারান্দায় চলে যায়। নাফিয়া গিয়ে প্লেট গুছিয়ে নিশার হাত টেনে ধরে তোষকে বসিয়ে মেয়েটাকে খুব মনোযোগে দেখে। পরপর সে নিজেই ভারী লজ্জা পায়। এতটুকু মেয়ের কাছে আর কি বা জানতে চাইবে, সেটা শোভন নয়। তবুও ইনিয়ে বিনিয়ে বলে, সব ঠিকঠাক? নিশা চোখ নামিয়ে মাথা নাড়ায়। নাফিয়া তখন ওর কানের কাছে মুখ নিয়ে বলে, কোনো অসুবিধা, কোনো প্রশ্ন, কোনো সাহায্য লাগলে আমাকে কল করবে স্বাদের নাম্বার থেকে, আমি তোমার বড় আপুর মতো, কেমন? বলেই নাফিয়া তার শাশুড়ির দেওয়া বালা দুটো নিশার গোল গোল হাত দুটোতে পরিয়ে উঠে দাঁড়ায়। সে একটু তাড়াহুড়োতে আছে, বাস স্ট্যান্ড যেতে হবে এখান থেকে। দরজায় মুখোমুখি হয় স্বাদের। স্বাদ এতক্ষণ দেখছিল নাফিয়াকে নিশার কানে কিছু একটা বলতে। বয়সে নাফিয়া স্বাদের চেয়ে কয়েক মাসের ছোট। ভাবি দেবর সুলভ ফাজলামির সম্পর্ক ওদের কখনোই ছিল না। স্বাদ হঠাৎ বলে, কি বলছো ওর কানে? নাফিয়া এসে ফেলে, কি বলেছি? কুবুদ্ধি দিয়েছ আই থিঙ্ক। তাই নাকি? তা কি ধরনের কুবুদ্ধি? ওই তো জানোয়ারেরা যা দেয় আর কি। তবে শোনো, এসব ওর মাথায় ঢোকাবে না। অসীম তালুকদার রেগে থাকলে রেগে থাকতেই পারেন, কাট, তার জন্য এত তাড়াতাড়ি বাচ্চা নিতে পারবো না। আমার বউ ছোট। কথাগুলো বলেছে স্বাদ মেজাজ দেখিয়ে। নাফিয়া হাসতে হাসতে ভেঙে পড়ে। পরপর দেবরকে বলে, শরতের সামনে থেকে তোমার ছোট বউ নিয়ে তুমি বরং শিশু পার্কে গিয়েও, মাঝে সাঝে কেমন? নাফিয়া চলে গেলেও সিমিন আর শাওকে থেকে যায়।
ওদের পরিকল্পনা ছিল ভাই আর নতুন ভাবিকে নিয়ে একটু সার্কিট হাউস মাঠ থেকে ঘুরে আসবে, কিন্তু ভাবির পরীক্ষা থেকে শাওকে আর বলে উঠতে পারেনি। চুপচাপ ভাইয়ের পাশে বসে খেলা দেখছে। একটু পরে দোকানে গিয়েই বসবে। সিমিন চলে যায় নিশার কাছে। নিশা হাতের বইটা পাশে সরিয়ে রেখে ননদকে জায়গা করে দেয় বসতে। সিমিন দাঁত বের করে বলে, একটু পরে বেরোবো, তার আগে কিছুক্ষণ তোমার পড়া নষ্ট করে দিই ভাবি, তোমার ননদ বলে কথা। নিশা হেসে প্রশ্রয় দেয় সিমিনকে। সিমিন হালাপ জুড়ে দেয় রাজ্যে। সবটাই তার 3 ভাইকে নিয়ে, মামা মামি আর ভাবিকে নিয়ে। স্বভাবে বড্ড বাচাল সিমিন। বলতে বলতে একসময় বিরস মুখে বলে ওঠে, মামা আবার তার 3 ছেলের উপরে আগে থেকেই টুকটাক নারাজ কিনা, তাই কেউ কিছু করে পার পাচ্ছে না, নয়তো বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কোনো অপরাধ মেজো ভাইয়া করেনি। নিশা থমথমে গলায় বলল। 3 ছেলের উপরেই নারাজ কেন? সিমিন এগিয়ে এসে বিষণ্ণ গলায় বলতে শুরু করে, তুমি তো ভাবি এখন আমাদের লোক, তোমাকে বললে সমস্যা নেই। শোনো, বড় ভাইয়া থেকে শুরু করি। ছাত্র বয়সী বড় ভাইয়া ছিল তুখরময় মেধাবী একটা ছেলে। মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে অবশ্য ইচ্ছে করেই যায়নি, তার ইচ্ছেই ছিল শিক্ষকতা করা। ভীষণ পড়ুয়া এই ছেলেটা হঠাৎ একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটা হিন্দু ধর্মের। মেয়েটির প্রেমে পাগল হয়ে গিয়েছিল ভাইয়া, প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। এই কথা বাড়িতে জানাজানি হলে বিশাল ঝামেলা হয়। ভাইয়া একবার ওই মেয়ের জন্য সুইসাইড করতে গিয়েছিল। মামা তখন দিশা হারিয়ে কী করবে, ছেলেকে কিভাবে বিপদ থেকে ফেরাবে বুঝতে না পেরে কসম কাটান ভাইয়াকে। এরপর মামা ছেলেকে তাবলিগে পাঠান। ভাইয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়। দেখে শুনে বড় ভাবির সাথে ভাইয়ার বিয়ে পড়িয়ে দিয়ে ভাইয়াকে দিয়ে ওয়াদা নেন, যত যাই হোক ভাবিকে স্ত্রীর মর্যাদা না দিলে ভাইয়া যেন এটা ভেবে নেয় সে তার বাপ মাকে অস্বীকার করেছে। কিন্তু ওসব ওয়াদা টদা কোনো কিছু করেনি জানো। ভাবি মানুষটাই এতটা চমৎকার, স্বামীর প্রতি আনুগত্য, ভালোবাসা, বাধ্যতা, সম্মান দেখিয়ে ঠিক ভাইয়াকে নিজের করে নিয়েছে। এখন তো ভাইয়া ভাবি বলতে পাগল। ভাবি অবশ্য বিয়ের পরে এসব শুনে একটু ভেঙে পড়েছিল শুরুতে, পরে ধৈর্য ধরে ঠিক ওই স্বামীর মনের মধ্যে ঢুকেছে একটু একটু করে। আর সেই মেয়েটা? ভাইয়ার প্রাক্তন। অমৃতা দিদি তো শুনেছি কানাডা চলে গিয়েছিল পড়াশুনো করতে, এখন কি অবস্থা জানি না। এবার আসি মেজো ভাইয়া আর ছোট ভাইয়ার প্রসঙ্গে। তো আমার মেজো ভাইয়া একজন ছাত্রলীগের সাবেক কুখ্যাত নেতা। কুখ্যাত বলছি কারণ ভাইয়া আসলেই কুখ্যাত ছিল তার কাজকর্মে। মেয়েলি ব্যাপারটা বাদে হেন বাদরামি নেই যা ভাইয়া করে বেড়ায়নি। মামাকে খুব ভুগিয়েছে একটা সময়। প্রতিপক্ষের সাথে মারামারি করে মাসে 2 বার থানায় ঢুকত, বাড়ির কারো কথা শুনতো না। আর ছোট ভাইয়া স্বভাবে ছিল মেজো ভাইয়ার বিপরীতে। সে এমনিতে বেশ ভদ্র থাকলেও একটা ফ্রেন্ড সার্কেল জুটিয়ে ফেলেছিল খুব বাজে। 2019-এর বরগুনা সরকারি কলেজের সামনে নাফিস শরীফ হত্যাকাণ্ড হয়েছিল না, সেই কেসে একটা মেসেঞ্জার গ্রুপের কথা উঠেছিল। দুর্ভাগ্যবশত ছোট ভাইয়া ওই গ্রুপে অ্যাড ছিল, বন্ধুদের পাল্লায় পড়ে কিছু না করলেও পুলিশ ভাইয়াকে অ্যারেস্ট করে নেয়। ওই সময় মামি স্ট্রোক করেন এবং এই সুযোগে 7 ভাইয়ার শত্রুরা ভরা বাজারে ভিড়ের মধ্যে থেকে মামার গায়ে একটা জুতা নিক্ষেপ করেছিল। এই অপমানের ধাক্কা মামা নিতে না পেরে ছেলেদের প্রতি বিতৃষ্ণায় খুব কেঁদেছিল রাস্তায় দাঁড়িয়ে। 7 ভাইয়া সেদিনই রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছে নিজেকে। তবে এখনও জুতা নিক্ষেপকারীকে খুঁজে বেড়ায় ভাইয়া। হাতে পেলেই মনে করো লাগাবে 3 কোপ, একদম কেটে ফেলবে। এরপর ছোট ভাইয়ার জামিন হলেও সে বন্ধু বান্ধব ত্যাগ করে পড়াশোনায় মনোযোগী হয়েছে। আর 7 ভাইয়ার সাথে মামার বর্তমান দ্বন্দ্বের কারণ মামা চায় ভাইয়া আর একটা ব্যবসা সামলাক, কিন্তু 7 ভাইয়া দোকানদারি করবে না, চাকরির চেষ্টায় আছে। এই নিয়ে পিতা পুত্রের মান অভিমান খেলা, এগুলো নাথিং সিরিয়াস। আমার খারাপ দিনগুলো 2020-তে কাটিয়ে এসেছি, এখন সব ঠিকঠাক। ফ্ল্যাটে ঢুকে রীতিমতো অবাক নাফিয়া।
বরিশাল ফকিরবাড়ি রোডের একটি বহুতল দালানের 5 তলায় ভাড়া থাকে শাহেদ। নাফিয়া সদর দরজায় দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে মুখ হা করে আশপাশ দেখছে। তার কাছে সবকিছু অবিশ্বাস্য লাগছে। ফ্ল্যাটের অবস্থা এতটা গোছানো, ওই অগোছালো মানুষটা ফ্ল্যাটটাকে এভাবে গুছিয়ে রাখে। মনে হয় না, সব কিছু দেখে মনে হচ্ছে এখানে অনেক দিন হয় কেউ থাকছে না, তাই সব কিছু গোছানো। বরিশাল পৌঁছেই আগে ডাক্তারের কাছে গিয়েছিল সে। সেখান থেকে অ্যাপার্টমেন্টে ফিরতে ফিরতে রাত 8টা। নাফিয়া হাত থেকে ফলের প্যাকেটটা ডাইনিং টেবিলের ওপর রেখে খুলে যাওয়া খোপাটা আবার ভালো করে লাগিয়ে এগিয়ে গিয়ে ফ্রিজ খুলেও তাজ্জব নাফিয়া। সেবার ডাক্তার দেখাতে এসে 2 হালি ডিম দেখে গিয়েছিল, তা এখনো ফ্রিজে পড়ে আছে। শুকনো আপেল, নাশপাতি সব আগেরগুলো। শ্বাস ফেলে নাফিয়া বিরক্তিতে। মানুষটা একটু ফল খেতে চায় না। রান্নাঘরে গিয়ে দেখে হাঁড়ি পাতিল সব সুন্দর করেই রাখা। এই রান্নাঘরে রান্না হয় বলে নাফিয়ার মনে হয় না। তবে লোকটা কোথায় খায়? অদ্ভুত লাগছে নাফিয়া। গিয়ে ডিপ ফ্রিজ খুলে দ্রুত 1 পোটলা মাংস নামিয়ে ভিজিয়ে রেখে গায়ের দামি শাড়িটা পাল্টে সুতির শাড়ি পরে নেয়। একদম গিন্নি রূপে ফিরে ঝটপট রান্নাটা সেরে ফেলে। 9:30 নাগাদ কল করে শাহিদকে ভীষণ বিরক্তি নিয়ে বলে, কই তুমি? কোচিং থেকে ফিরবে না এখনো? শাহিদ সবেমাত্র খেতে বসেছিল। ফাতিমা ওর প্লেটে খাসির মাংস তুলে দিতে যাবে, তখন হাতের ইশারায় ওকে থামিয়ে থমথমে গলায় নাফিয়াকে বলে, হ্যাঁ ফিরবো। তুমি কোথায়? আমি আমাদের অ্যাপার্টমেন্টে, সন্ধ্যায় এলাম। ঝট করে লাফিয়ে উঠে দাঁড়ায় শাহেদ। অস্থির শ্বাস ফেলে দ্রুত দ্রুত হাত ধুয়ে নিয়ে বলে, শোনা, আমি আমার এক কলিগের বাসায়, বুঝলে, এক্ষুনি আসছি। বলেই কল কেটে শাহেদ শার্ট প্যান্ট পরে নেয়। ফাতিমা একবার থমথমে গলায় বলল, খেয়ে যাও অন্তত। ওর কপালে চুমু খেয়ে শাহেদ বলে, না, তুমি খেয়ে নাও, আমি খেয়ে আসছি। শুনলে ও আবার চেপে ধরে খাওয়াবে। একদম একটা পাগল মেয়েটা। ছুটতে ছুটতে ফাতিমার অ্যাপার্টমেন্ট থেকে বেরোয় শাহিদ। ফাতিমা দরজার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে। ততক্ষণে নাফিয়া ফ্রেশ হয়ে খুব চমৎকার একটি শাড়িতে নিজেকে জড়িয়ে নিয়েছে। সব সময় সাদামাটা বেশি থাকা মেয়েটা আজ স্বামীর সান্নিধ্যে যাবে বলে সুন্দর করে সাজলো। একটু বেশি আবেদনময়ী সেই সাজ। পিঠ খোলা ব্লাউজ, শাড়িটাও পাতলা। শাহিদ ফ্ল্যাটে ঢুকেই অবাক চোখে নাফিয়াকে দেখতে থাকে। নাফিয়ার ঠোঁট জুড়ে আন্তরিক হাসি। ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরে খুব শক্ত করে পরপর শ্বাস টেনে বলে, পারফিউম চেঞ্জ করেছো? এটার স্মেল সুন্দর। শাহিদ নিজের অস্বস্তি লুকাতে অপারগ। নাফিয়া তাকিয়ে বলে, এমন লাগছে কেন তোমাকে? চুরি করে এলে নাকি? শাহিদ শুকনো হেসে নাফিয়ার মাথায় হাত বুলিয়ে ছোট্ট একটা চুমু খায় ওর ঠোঁটে। নাফিয়া লজ্জা পেয়ে শাহিদের টাই খোলে। মেয়েটার সমস্ত মুখের নিষ্পাপ আভা শাহিদের ভেতরটা নাড়িয়ে দিতে যাচ্ছে যেন। চোখ নামায় শাহিদ, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। নাফিয়া স্বামীর এহেন আচরণ দেখে যার পর নাই অবাক। স্ট্রেস বেশি গিয়েছে আজ? মেজাজ এই জন্য খারাপ? মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে চাইল শাহিদ। নাফিয়া ওর সামনে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে তৎক্ষণাৎ দুষ্টুমি ভরা হাসি দিয়ে গলা জড়িয়ে ধরল শাহিদের। জড়ানো গলায় ফিসফিসিয়ে বলতে লাগলো, আমাকে আদর করে মেজাজ ঠান্ডা করে ফেলে তবে। দু চোখের স্বামীর প্রতি আন্তরিক প্রেমময় আহ্বান। অমন আকুতি কোনো পুরুষের উপেক্ষা করার সাধ্য নেই। শাহিদ দিন দুনিয়া ভুলে গিয়ে পাঁজা কোলা করে তুলে নিল হালকা শরীরটা। নাফিয়া হেসে উঠল খিলখিলিয়ে। কয়েক মিনিটের ব্যবধানে শোবার কক্ষটা ছেয়ে গেল নিস্তব্ধ ভালোবাসাবাসিতে। স্বামীর সুখে ভেসে যাওয়ার আগে নাফিয়া উন্মাদ প্রেমিকার মতো স্বামীর গলা জড়িয়ে ধরে রেখে বলল, আই লাভ ইউ, আমার বেবি চাই। বাংলার দ্বিতীয় পত্র নিয়ে চূড়ান্ত ব্যস্ত ছিল নিশা। সেমিন আর শাওকি চলে গিয়েছে আসরের সময়। ওদের বিদায় করে সেই যে বই নিয়ে বসেছিল উঠল এশার ওয়াক্তের আজান দিলে। সাদ আশেপাশে কোথাও নেই। লোকটাকে তখন দেখেছিল ফোনে কারোর সাথে চাকরির ব্যাপারে আলাপ করতে। কি বিনয়ী আর চমৎকার সেই ইংরেজি কথোপকথন! এত চমৎকার যোগ্যতা সম্পন্ন মানুষের কি করে এমন কুৎসিত একটি অতীত থাকতে পারে? এদের 3 ভাইয়ের জন্য তার শ্বশুরকে খুবই ভুগতে হয়েছে অতীতে। তাই শ্বশুরমশাই বর্তমান রাগটা জায়েজ। ভাবতে ভাবতে মন খারাপ হয় নিশা।
শিমিনার থেকে ওসব শোনার পর থেকেই বুকটা কেমন ভার ভার লাগছে। যদিও স্বাদের ব্যাপারে সে সবটাই জানতো, তবুও ষোড়শী মন হঠাৎ হঠাৎ মূর্ছা যেতে কতক্ষণ। শত হলেও বয়সটা আবেগে। শঙ্কা শুধুমাত্র একটা ব্যাপারে, তার দুম করে নেওয়ার সিদ্ধান্তটা শেষটায় জীবনের কাল হবে না তো। অতীত যেমন হয় হোক, লোকটা এখন যেমন ঠিক তেমন হয়ে থাকবে তো। এত কিছু ভেবে ভেবে বলতে গেলে একটা উদাসী বিকেল কাটিয়েছে সে। এর মাঝে আরও কিছু মন খারাপের ঘটনা ঘটেছে। বিকেলবেলা সায়রা আর রুম্পা এসেছিল নিশার বাসা খুঁজতে খুঁজতে। ওরা এসে নিশার ভার হওয়া মনটাকে বিষিয়ে তুলেছিল দ্বিগুণ। আলাপচারিতার খণ্ডাংশ। এবার বল, তোর বর তোকে সত্যিই আদর করনি? নিশা মাথা নেড়ে না বলেছে। রুম্পা মুখে হাত চেপে হতভম্ব হবার সুর টেনে বলেছে, এটা কেমন কথা? আদর করবে না? তার কোনো সমস্যা নেই তো? নিশার কান গরম হয়ে উঠেছিল এসব অসভ্য কথায়। এমনিতেও রুম্পা আর সায়রা একটু বেশি পাকনি। বায়োলজি বইয়ের সেই বিশেষ অধ্যায়টি নিয়ে ওদের আলোচনা আর আগ্রহের শেষ নেই। লুকিয়ে লুকিয়ে বাজে গান দেখে বেড়ায় ওরা, নিশা শুনেছিল। তাই ওদের কটাক্ষ অতটা গায়ে না মেখে এড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু দুম করে সায়রা বলে উঠল, আমি না একটা কথা শুনেছি রে নিশা, যারা নেশা টেশা করে না, স্পেশালি গাঁজা টেনে বেড়ায় বা বাবা খায়, ওদের ইয়েতে আগ্রহ বেশি থাকার কথা। সাদ ভাইয়ের আসলে সমস্যা নেই তো? নয়তো তোর মতো এত সুন্দর একটা মেয়ের হাতে কাছে পেয়েও একটা চুমুও খাবে না? এটা কেমন মস্করা? নিশা কাঁদো কাঁদো মুখ করে বলেছিল, বাবা কি? আরে ইয়াবা ইয়াবা। ঠোঁট কাটা নষ্ট মেয়ে দুটোকে পারলে দুটো চড় লাগিয়ে দিত নিশা। রিঙ্কু থাকলে অবশ্য দিয়ে দিত। নিশা অবশ্য জবাব দিয়েছে, ওনার তেমন কোনো দোষ নেই, শুধু সিগারেট খায়। তো সেটা বাদ দাও আবি। নেশা পানি ধূমপান ইত্যাদি করলে তো ছেলেদের ইয়েতে আগ্রহ থাকার কথা, কিন্তু তোর বরের নেই। বড় মুশকিল হয়ে যাবে রে ঈশামণি। তবে এই ধরনের চেন স্মেকারদের ব্যাপারে সায়েন্স বিতে একটা আর্টিকেল পড়েছি। এরা সঙ্গিনীকে ছোঁয়ার চাইতে দেখতে বেশি পছন্দ করে। সাদ ভাইয়ের ব্যাপারটা তেমন নয় তো? নিশায় সহ্য করতে না পেরে দুটোকে পড়ার বাহানা দিয়ে বাড়ি থেকে বের করেছে। রীতিমতো তার গা গোলাচ্ছে এখন। পরিশেষে মন বিষণ্ণ হয়েছে। গোটা দুনিয়ার মানুষ জানে লোকটা নেশা পানি নেয়। এই অপবাদের সাথেও নিশাকে সংসার করতে হবে। ওসব যখন ভাবছিল নিশা, ঠিক তখনই দরজায় করাঘাত পড়ল। স্বাদ ফিরেছে। সাথে এসেছে গ্যাস সিলিন্ডার, চুলা আর একটা 12 কেজির চালের বস্তা। এতক্ষণে ক্রমশ জমা গ্লানি নিশার ফুস করে উবে গেল গম্ভীর চোয়াল দেখে। হাতে যার বাজারের ভারী ব্যাগ, গায়ের শার্টটা ঘেমে লেপটে আছে শরীরে, ঘাম জমেছে সুদর্শন মুখটাতেও। নিশা মাথা নাড়ায়। চালের বস্তাটা টেনে নিয়ে স্বাদ রান্নাঘরে রাখতে রাখতে বলল, কি কাজ? কয়টায় ফিরবেন? উদ্বিগ্ন স্বর নিশার। স্বাদ ঘুরল। রমণীর ছটফটানি চোখে কানে মনে বিঁধেছে তার। নিস্পন্দ চোখে মিনিট খানেক গোল ফর্সা রূপসী মুখটা দেখে নতস্বরে বলল, বেকার লোকদের ব্যস্ততা একটু বেশিই থাকে। বেশ কয়েকদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সালিশে সদরঘাট মসজিদে ইমাম সাহেব দাওয়াত দিয়েছিল। আমি ঘটনাটির সাথে সম্পূর্ণ বৃত্ত। না গেলেও ওনাকে অসম্মান করা হবে। তুমি পড়ো, দরজা জানলা আটকে নাও। আমি ছাড়া কেউ আসলে দরজা খুলবে না। বাড়িওয়ালা কাকিকে বলে যাচ্ছি, মেন গেট লক করে দিবে। আর কিছু লাগলে কল করবে। দেরি হবে ফিরতে। খেয়ে নিও খিদে পেলে, কেমন? একদম সহজ গলায় কথাগুলো শেষ করে স্বাদ শার্টটা পাল্টে নিয়ে নিজের ঘরের সমস্ত জানালা বন্ধ করে বেরিয়ে যায়। নিশা চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। নেশা পানি করা লোকেরা বুঝি এতটা সহজ পুরুষ হয়? সালিশ ছিল মূলত হিন্দু পাড়ার গোপালচন্দ্রের বিরুদ্ধে, পেশায় গোয়ালে। কে বা কারা রটিয়েছিল গোপাল সদরঘাট এতিমখানা সংলগ্ন মসজিদের বাইরে কৃষ্ণমূর্তি রেখে এসেছে। অথচ কাজটা কয়েকটা টোকাই ছিল। প্রত্যেকে পুরনো ছোট কৃষ্ণমূর্তি কুড়িয়ে পেয়ে খেলতে খেলতে ফেলে রেখে গিয়েছে মসজিদ প্রাঙ্গণে। মিউনিসিপ্যালিটির সিসিটিভি ফুটেজ পেতে পেতে ঢের দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে লোকমুখে শুনে গোপালকে ধরতে গিয়েছিল মুসলিম যুবক ক্লাবের মেম্বাররা। সাদ সেদিন শোনামাত্র নিজে গিয়ে দাঁড়িয়েছিল গোপালের সম্মুখে। সবাইকে শান্ত হতে বললে তারা বলেছিল,
হ্যাঁ, তুই তো এই গোপালকেই বাঁচাতে চাইবি। তোদের পরিবারের লোকেরা হিন্দুর প্রতি আছে না। তোর ভাইয়াটা যার ধর্মের বালাই ছিল না, এককালে হিন্দু মেয়ে বিয়ে করার জন্য পাগল ছিল। আর তুই তো হিন্দু বাড়িতেই মানুষ। সুব্রত রায় তো তোর ভাই, একটা মুনাফিক তুই। সর সামনে থেকে। সাদ সরেনি। সাদকে সরানো যায়নি এসব বলে। তার কণ্ঠে সোজাসাপটা জবাব ছিল, গোপাল কাকা এতিমখানা দুধ দিয়ে আসে মাসে 2 বার। তার হাতের, তার গরুর দুধ দিয়েই তো ফিন্নি হয় এতিমখানায় মাঝে মাঝে। ওই এতগুলো বছর ধরে তাকে চিনি। সিসিটিভি ফুটেজ না দেখে আমি একটু সরব না ওনার সামনে থেকে। আপনারা পারলে এখান থেকে নিয়ে যান, আমার পেছন থেকে। মুখ চললে কেউ সাদের সামনে এগোনোর মতো সাহস করেনি। এই ছেলে খুবই বিপজ্জনক। মাথা এলোমেলো হলে ছাড় দেবে না কাউকে। আইনের দ্বারস্থ হবার সময়টুকু পাওয়া যাবে না। সালিশে সকলের মুখ শুকিয়ে কুঁচকে যায় সিসিটিভি ফুটেজটা দেখে। গত 8 তারিখে দুধ দিয়ে আসার পরে গোপালকে কখনো এতিমখানার আশেপাশে দেখা যায়নি। দেখা গিয়েছে ওই টোকাই ছেলেগুলোকে, কৃষ্ণের ভাঙা মূর্তি হাতে। গোপাল নির্দোষ প্রমাণিত হয়ে ঝরঝর করে কেঁদে ফেলল ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব এবার যুবক ক্লাবের ছেলেদের দিকে ফিরে তাকিয়ে বলল, সন্দেহের বশে মজলুমকে হেনস্থা খুবই নিন্দনীয় পাপকাজ। তোমরা সকলে তার কাছে ক্ষমা চেয়ে অজু করতে যাও। আমি উঠবো, মুসল্লিরা দলে দলে আসছে। সভা ওখানেই ভাঙে। গোপাল চলে গেলে উৎসুক জনতাও ভিড় কমায়। কেউ ছোট বাড়ির পথে, তো কেউ মসজিদের প্রাঙ্গণে। সাদ দাঁড়িয়ে থেকে স্বস্থানে। পরপর ইমামের সাথে চোখাচোখি হতে সামান্য হাসল সাদ। ইমাম সফিউদ্দিন উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে সাদকে বলে, শুক্রবার ছাড়া তো মসজিদের আশেপাশে দেখি না। আছই যখন নামাজ আদায় করে যাও, এসা দাওয়াত রইল। সাদের মুখ চোখ হঠাৎ অস্বস্তিতে ছেয়ে যায়। হাত চলে যায় প্যান্টের পকেটের কাছে। সিগারেটের প্যাকেট উঁচু হয়ে আছে সেথায়। ইমাম সফিউদ্দিন ওকে লক্ষ্য করে বলে ওঠে, নফসের সাথে যুদ্ধটা একটু কঠিন বই কি, তবে ধৈর্য রাখলে যেটা সম্ভব। তোমার পরিবর্তনে ভীষণ খুশি হয়েছি। শুনেছি বিবাহ করেছে, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। সংযত হয়ে দুনিয়াবি রাজকর্ম করার পাশাপাশি স্ত্রীর প্রতি সদাচরণ করবে। আর তোমার পকেটে যে জিনিসটা আছে সেটা নিয়ে অস্বস্তিতে পড়ার কিছু নেই। চুপচাপ পকেটের থেকে সরিয়ে দাও। তুমি যত চেষ্টার দিকে ঝুঁকবে ও সব দূরে সরবে ধীরে ধীরেই। আজ তোমার পকেটে ওটা আছে বলে তুমি এক কদম আগাবে না, তাহলে তো একই স্থানে দাঁড়ায় রইবে সবসময়ের জন্য। সাদ চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভেতরটা কেমন অস্থিরতায় ছেয়ে গিয়েছে ওর। হাতটা কেমন করে জানি কাঁপলো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আমতা আমতা করে বলে, আমার কাছে টুপি নেই। মসজিদে আছে, একটা ব্যবহার করার অনুমতি দেওয়া হলো। বলেই ইমাম সফিউদ্দিন চলে গেলেন ভেতরে। নামাজ আদায়ের পরে মসজিদের সদর দরজা সাদ দেখা পেল অসীম তালুকদারের। মফস্বলের মান্যগণ্য হিসাবে তার আজকের সালিশে উপস্থিত থাকার কথা থাকলে আসতে পারেনি পায়ের ব্যথায়। তবে জামায়াত ধরতে এসেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ছেলেকে তখনও দেখেননি তিনি। নামাজ শেষে বাইরে নেমে সোডিয়াম আলোতে যখন জুতো খুঁজছিলেন, তখন টের পেলেন কেউ তার পাশে উবু হয়ে বসে একজোড়া জুতো রাখলো তার সম্মুখে। অসীম তালুকদার মেজো ছেলের মুখটা দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। একটা সুন্দর ব্যাটা ছেলের মুখ। তার 3 ছেলের মধ্যে সাদ সবচেয়ে চাপা রঙের হলেও চেহারায় আছে এক অকৃত্রিম স্বচ্ছতা। ছোট থেকেই ছেলেটা ছিল সোজা সাপটা। সময়ের ব্যবধানে কত কি পাল্টে গেল। পরিবারের ধস নামালো, আবার এখন ব্যস্ত হলো নিজেকে শোধরাতে। তবে ওর চেহারায় এই স্বচ্ছতার ছটা সবসময়ের মতো রয়ে গিয়েছে। অসীম চোখ নামিয়ে নিল। সাদ উঠে চুপচাপ চলে গেল বাবার সামনে থেকে। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। বাড়িওয়ালার ঘরে মিউজিক বাজছে। সম্ভবত বাড়িওয়ালার কলেজ পড়ুয়া মেয়ের কাজ। সম্ভবত এই গানটা তার প্রিয়। খেয়াল করেছে সাদ আজ সারাদিন বেজেছে। সাদ গিয়ে শুরুতেই বাড়িওয়ালা দরজা নক করলো। বাড়িওয়ালা আন্টি দরজা খুলে ভয়ে ভয়ে বলল, কি বাবা? সাদ ভদ্র গলায় বলল, আন্টি, সাউন্ডটা একটু কমিয়ে কদিন গান শুনলে ভালো হতো। ওর টেস্ট চলছে, বুঝতেই পাচ্ছেন।
আন্টি তৎক্ষণাৎ মাথা নাড়ায়, সাথে সাথে মিউজিক বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরে স্বাদ আজ অদ্ভুত মস্তিষ্ক প্রশান্তিকর একটি দৃশ্য দেখলো মেঝেতে পাতা তোষকে নিশা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। বইটা পড়ে আছে গায়ের ওপর। খাবার ঢাকা দিয়ে রাখা ছিল। নিশা খেয়ে তরকারি গরম করে স্বাদের জন্য বেড়ে রেখে ঘুমিয়েছে। স্বাদ আর ডাকলো না ওকে। হাত মুখ ধুয়ে চুপচাপ নিজেও খেয়ে শুতে যাবে তার আগে তার নাম্বার একটা কল এলো। তাকে ইন্টারভিউর জন্য ডেকেছে আগামীকাল। ব্যাপারটাতে নির্লিপ্ত স্বাদ। কথা বলে কল কেটে শুয়ে পড়ে। নিশার গা থেকে বইটা সরাতে গিয়ে হঠাৎ চোখ আটকায়, সুডৌল দেহ ভাজে। স্বাদ খুব সহজ চোখেই তাকিয়ে দেখে সেসব খানিক সময়। অতঃপর দেখে নিশার ঘুমন্ত মুখটা। পরপর বালিশে মাথা রেখে শুয়ে পড়ে, দু চোখের ওপর হাত রেখে বলে, আমাকে এভাবে ক্ষণে ক্ষণে লাই দিও না নিশামণি, একটু সময় নাও, আমাকেও দাও। রিমা বোনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। এখন সে শান্ত, ঠিক খরস্রোতা নদীর মতো। রাতুল খালামণিকে দেখে ঝাঁপিয়ে পড়ল কোলে। আদুরে ব্যক্তিটা দুগাল চুমিয়ে ঘরময় চোখ বুলিয়ে নিশা নিচু স্বরে বলল, দুলাভাই কোথায়? রিমা কথা না বলে নিশার বইপত্রের ব্যাগ ও সমস্ত জামা কাপড়ের ব্যাগ টেনে এনে ঘরের মেঝেতে রেখে থমথমে গলায় বলে, সব কিছু দেখে শুনে নিয়ে যা। নিশা রাতুলকে কোল থেকে নামিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে মৃদু আওয়াজে বলে, মাফ করে দাও না আপু, অন্যায় করেছি। তো মানলি অন্যায় করেছিস? অন্যায় তো করেছিসই, তবে নিজের সাথে। এই ছেলেকে তুই কোন বিচারে বেছে নিলি নিশা? মানে তোদের প্রেম ছিল? নিশা মাথা নাড়ায়। রিমা রাগে হেসে ওঠে, তবে আমরা দুজন দুজনকে পছন্দ করতাম। পছন্দ? তোর মোহে পড়েছে এই নেশাখোরটা। দুদিন মজা লুটে নেশা কেটে গেলেই তুই এর আসল রূপ দেখবি। এই পুরুষ মানুষ হচ্ছে এক একটা অমানুষ। মোহ কেটে গেলে, লালসা মিটে গেলে এরা পায়ে ফেলে দেয়। নিশা মাথা নুইয়ে রেখেছে। রিমা বলে যেতে থাকে, নিজের বড় বোনকে দেখেও কিছু শিখলি না? রূপকথার রাজ্যে বিচরণ করছিস না তুই? শোন, দুদিন বাদে আবার যখন এই ছেলেটা নিজে গিয়ে থানা থেকে ছাড়াতে হবে, তখন টনক নড়বে তোর। কোথাও একটা খুন খারাপি করে এসে তোর সাথে দিব্যি শোবে, তখন বুঝবি রূপকথা কত প্রকার ও কি কি। আমি কিছু বলবো না। যখন নেশা পানি খেয়ে বারণ করায় তোকে দুমদাম করে মারবে, তখন বুঝবি বাস্তবতা কি। যখন ওই ভাগাবন্তের কামাই করতে না পারার অযোগ্যতা নিয়ে তুই কথা শোনাবি, তারপর যখন ওর মেল ইগো হার্ট হবে, তখন গালে চড় পড়বে ঠাস ঠাস করে, তখন বুঝবি বাস্তবতা কি। বাস্তবতা বুঝে কি হবে আপু? বাস্তবতা তো তুমি বুঝেছো, তো বাস্তবতা থেকে বেরোতে পেরেছো কি? সে তো আমার একটা বাচ্চা আছে বলেই রাতুলের কথা ভাববো না। নিশা শ্বাস ফেলে বলল, উনি অমনটা নয় আপু, ওনার চোখ দেখে বুঝতাম আমি। কচু বুঝছিস তুই? এই ছেলেগুলো শুরুতে অকৃত্রিম আগ্রহ নিয়ে তোর দ্বারস্থ হবে। তারপর যখন তোর অসহায়ত্ব পেয়ে যাবে, তোর দুর্বলতা পেয়ে যাবে, তোর শরীর পেয়ে যাবে, তখন তোকে টেকেন ফর গ্রান্টেড করবে। এটা বুঝিস কি? ছোট লোকে চূড়ান্ত দেখাবে তোকে। তোর দুলাভাইকে দেখিস না? আর এমনিতেও তোর মা বাবার হাত নেই তোর মাথায়, আরও পেয়ে বসবে। তোর সময় নে, দেখবি মাত্র দুদিন পরেই থানায় তো ডাক পড়লো বলে তোর গুণধর স্বামীর কেচ্ছা কাহিনী তো এখনো ভাসছে বাতাসে বাতাসে। নিশা তখন আর নিজেকে আটকাতে পারেনি, কেঁদে ফেলেছে। বোনকে আর কিছু না বলে বইপত্র নিয়ে উঠে পড়েছে রিক্সা। স্বাদ ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছিল, তখন যেতে হবে বরিশাল। সাদা শার্টের ওপর টাই বেঁধে নিচ্ছিল অত্যন্ত দক্ষ হাতে। এসব ইউটিউব দেখে শিখেছে স্বাদ, নইলে ওর বেশভূষা কখনো এমন ভদ্র সভ্য ছিলই না, ছিল বখাটে গুন্ডাদের মতো। দরজা দিয়ে নিশা হুড়মুড়িয়ে ঢুকতে যখন ঘুরল, একটা ধাক্কার মতো খেলো স্বাদ। নিশা অতর্কিতে এসে ওর সম্মুখে দাঁড়িয়ে পড়ল। ভেজা চোখ মুছে নিয়েছে। স্বাদ কিছু বলতে যাবে তার আগে ধরা গলায় তবে মেজাজ দেখিয়ে বলে উঠল, একটা সত্যি কথা বলবেন? কি? অবাকের সুরে স্বাদ জানতে চাইল, আপনি সত্যি ভালো হয়ে গেছেন তো? এক দৃষ্টে তাকিয়ে আছে স্বাদ। পরপর বেশ ভেবেচিন্তে উত্তর দিল, ঠিক কোন ধরনের ভালো হওয়ার কথা বলছো নিশামণি? আমি আদেও জানি না ভালো হয়েছে কিনা।
তবে চেষ্টা করি, যাই করি না কেন তাতে যেন কারো ক্ষতি না হয়। এটাকে কি ভালো হওয়া বলে? বললে ভালো হয়েছে, নয়তো নয়। নিশা মুখ ঘুরিয়ে আবার কান্না আটকাতে চায়, ঠোঁট চেপে বলে, চাকরি পেতে কত দেরি আপনার? আল্লাহ চাইলে আজকে ইন্টারভিউ হয়ে যেতে পারে। নিশা শ্বাস টেনে কান্না দমিয়ে বলে, গুড নিউজ নিয়ে ফিরবেন। আমি পছন্দ করব না বেকার স্বামী। কিন্তু বেকার ছেলেটাকেই তুমি বিয়ে করেছো, ভুলে যেও না। সাদ মেয়েটির অগোছালো আচরণে মনে মনে হেসে জবাব দেয়। নিশা ঠোঁট ফুলিয়ে নাকি সুরে বলে, তো পুরুষ কি বিয়ের পরেও বসে থাকবে নাকি? উপার্জন করবে না? বেকার ছেলে বিয়ে করেও বেকার থাকে নাকি? বইয়ের খরচ তুলবে কে? তো সেজন্যই তো যাচ্ছি, এত কথা কেন? নিশা দমে যায়, সামলে নেয় নিজেকে। সে এতটা বাজে আচরণ করতে পারে না। নিজেকে শান্ত করে এবার চোখ তুলে দেখে সাদকে। গায়ে সাদা শার্টটা আটসাট হয়ে আছে শক্ত চওড়া শরীরে। এত সুন্দর এই পুরুষটি। নিশা ওসব দেখে ঢোক গেলে পরপর চোখ নামিয়ে ঘুরে দাঁড়িয়ে ও বাড়ি থেকে আনা জিনিসপত্রগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সাদ অদ্ভুত চোখে দেখতে থাকে মেয়েটিকে। আচরণে একটু শাসন রয়েছে, অদ্ভুত লাগছে সাদের। তাকে একটা হাঁটুর বয়সী মেয়ে যে কিনা তার বউ, সে শাসন করছে, এটাও বাস্তবতা। ছোট ছেলেকে দেখা মাত্র অসীম তালুকদার ধমকানোর সুরে কৈফিয়ত চান। কি ব্যাপার, আজ দোকানে বসবে না? এত বেলা হয়ে গেল। শাওকি মাথা নুইয়ে ইতস্তত করছিল বাবার সামনে। আব্বু, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ ছিল তাই, আর আজ বেশি কাস্টমারও নেই, আমি এক্ষুনি যাচ্ছি। কাস্টমার নেই এখানে দাঁড়িয়ে বুঝে গেলে? কল করেছিলাম আরফানকে, যাচ্ছি এক্ষুনি। বিড়বিড়িয়ে বলেই এক প্রকার পালিয়ে যাওয়ার ভঙ্গিতে শাওকি চলে গেল। অসীম তালুকদার কপাল কুঁচকে তাকিয়ে রইলেন ওর প্রস্থানের দিকে। পাশ থেকে শাহনাজ বলে উঠলেন, ছেলেটা নিজের তরফ থেকে সর্বোচ্চ করেছে আপনার মন পেতে, আপনি একটু নরম হন না কেন? নরম হয়ে একজনকে রিহ্যাবে না পাঠিয়ে, বিদেশে ওর চাচার কাছে না পাঠিয়ে কাছে রেখে দিয়েছিলাম। ফলাফল, একটা অপরিণত মেয়েকে বিয়ে করে পুতুল বউ খেলা খেলছে, অথচ পকেটে নেই 2 টাকা। লজ্জা নেই? তার কি দেমাগ? বলে কিনা সে দোকানদারি করবে না, সে তো ভালো মার্কস দেখিয়ে চাকরি আনবে। আমি দেখি কে চাকরি দেয়। নামের পাশে তো দাগি আসামির দাগ লেগে আছে। আর তোমার ওই ছোট ছেলে, বুঝেছ আমি কোনো খবর রাখি না। এখনও বন্ধু বান্ধবদের সঙ্গ দেয়, লুকিয়ে লুকিয়ে তাদের টাকা পয়সা ধার দেয়। শাহনাজ স্বামীর সাথে তর্ক না বাড়ানোর পরিকল্পনা করে মন দিতে চাইলো হাতে নকশি কাঁথাতে। তা এক কাজ করবেন, শাওকিকে বিয়ে করিয়ে দিবেন। পাগল হয়েছে ও? কেবল ফাইনাল ইয়ারে, তার উপর ওকে কে বিয়ে করবে? বোধ নেই, বুদ্ধি নেই। আপনি ছেলেদের সারাক্ষণ পচিয়ে বেড়ান, অথচ একজন চমৎকার সংসার করে যাচ্ছে। যাদের 3 দিনের সংসারের কথা সিমিনের থেকে জেনে নেবেন, একটা দায়িত্বশীল বর তিনি। আর আপনি তো খুব ভালো করেই মানেন বউয়ের বউ এলে ছেলে মানুষ শুধরে যায়। শাহেদের বিয়েটা তো এই আশাতেই দিয়েছিলেন, আপনার আশানুরূপ ফল তো ঠিকই পেয়েছেন। বড় বৌমা কেমন শাহেদকে নিজের করেছে, শুধরেছে। পুরুষ মানুষের একটু আক্রোশ বইয়ের আঁচলের নিচে গেলে এমনিতেই শুধরে যায়। আর ওই নিসা মেয়েটা খুবই ছোট, বড় বৌমার মতো বুদ্ধি বিবেচনা বোধ নেই। তবে ও কিছু না করলেও আপনার মেজো ছেলে এমনি তার টানে এখন থেকে সোজা পথে হাঁটবে। মিলিয়ে নিন, মেয়েটার মুখটা বড্ড মায়া ভরা। এজন্য বলেছিলাম শাওকে কেউ কোনো মেয়ে দেখে বিয়ে করিয়ে দেন। আপনার বন্ধুদের আদরের কোনো মেয়ে নয়, বরং মধ্যবিত্ত পরিবারের সংগ্রামে কোনো মেয়ে। শাওকের সাথে অমন মেয়েই চায়। অসীম তালুকদারের কপালের রেখা ক্রমশ বিলীন হলো শাহনাজের কথা। পরপর শান্ত গলায় বলল, দেখছি কি করা যায়। তবে তোমার মেজো ছেলের খবর কি? শুনলাম বরিশাল গিয়েছে ইন্টারভিউ দিতে, তাও আবার শানভীরের সংস্থায়। সেই তো আত্মীয়দের সুপারিশ নিতেই হচ্ছে ওকে। ও আবার কেমন যোগ্যতা? শাহনাজ এবার একটু বিরক্ত গলায় বলতে লাগলেন, এভাবে বেহুদা পরিশ্রম দিচ্ছে এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে, সেজন্যই তো অনুরোধ করি আপনাকে বাড়িতে।
না জায়গা দিয়ে অন্তত ব্যবসায় 3 ভাইয়ের ভাগ বুঝিয়ে দিন। মালিকের ছেলে হয়ে কেউ চায় এভাবে দোকানদারি করতে? সবাই কি সাহকি? অসীম তালুকদার ঘন ঘন মাথা নাড়েন এবার। শম্ভু শোন, এটা আমার জীবন দশায় হবে না। তোমার ওই 3 পুত্রের হাতে আমার তিল তিল করে সৎ পরিশ্রমে গড়া এই সাম্রাজ্য দিয়ে অচিরেই তাতে ধস নামতে চাই না। আমার জীবন দশায় মালিকানা দেব না কাউকে লিখে, কখনই না। আগে দেখি ওনারা কতটা যোগ্য। ডক্টর স্কেয়ার মোড়ের রাস্তায় ভিড় করেছে স্কুল পড়ুয়া ছাত্ররা। লাল রঙের R15টা ছিটকে পড়ে আছে অদূরে। বাইকটির মিরর ভেঙেছে, পুরোপুরি বিধ্বস্ত অবস্থা। 5 মিনিট আগে এখানে মোটামুটি ধরনের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আরোহী ওপাশে ছিটকে পড়ে হাত পা ছিলে মূর্ছা যাওয়ার জোগাড়। রাস্তার শানিত পিচ একদম বেঁধে গিয়েছে হাতের কোণে, পায়ের গোড়ালি ও হাঁটুতে। বেকায়দায় পড়েছিল, যদিও হেলমেট থাকায় মাথাটা বেঁচেছে। আরোহীর নাম শাওকি তালুকদার। বেচারা পুরুষ মানুষ বিদায় পারছিল না চেঁচিয়ে কাঁদতে। দাঁতে দাঁত চেপে শুধু কুকুরটার দিকে তাকিয়ে রইল, যাকে বাঁচাতে গিয়ে ওর এই হাল হলো। কুকুরটা অদূরে দাঁড়িয়ে লেজ নাড়ছে আর মুখ থেকে আওয়াজ বের করছে। আজ সকাল থেকে শাওকের দিন ভালো যাচ্ছে না। বাংলাদেশ হারলো, তার এক্সামের রুটিন দিয়ে দিল, তার উপর এখন এই অ্যাক্সিডেন্ট। জীবনের উপর আজকের দিনের মতো হতাশ শাওকি। আশেপাশের দোকান থেকে পরিচিত লোকজন যখন ছুটে এসে ধরল ওকে, ও যন্ত্রণাটুকু গিলে নিয়ে বলল, ভালো হয়েছে যা হয়েছে, হাসপাতালে রেখে আসেন। ভীষণ বোরিং লাগছে সব কিছু। কটা দিন ওখানে থেকে আসি, অন্তত শুয়ে শুয়ে খেলা তো দেখতে পারবো। মূর্ছনা ছুটতে ছুটতে নিচে নামলো হেড ম্যামের ডাকে। সিস্টার হৃদের পরিবর্তে ইমার্জেন্সি ওয়ার্ডে থাকতে হবে তাকে। আজ মন্তু ভাইও নেই। মেল আর ফিমেল উভয় দলকে সামলাতে হবে এক হাতে। বিরক্ত মূর্ছনা, তাকে ইচ্ছে করে হেনস্থা করতে মেডিসিন ওয়ার্ড থেকে সরাসরি এখানে শিফট করা হয়েছে। কিছু করার নেই হাতে, এসব সহ্য করতে হবে আরও একটা বছর। মূর্ছনার সাথে শক্তি যাচ্ছে ছুটে। ওয়ার্ড থেকে জবরুল বেরিয়ে এসে তারা দেয় দুজনকে। বেশ কয়েকজন আছে পেশেন্ট। ডাক্তার মেহেদি আছেন, মেজাজ খিচিয়ে আছেন তোমার উপর। এত দেরি কেন? আর সব নাচ কই? 3rd ইয়ার থেকে তোমাকেই ধরে আনা হয় কেন? তুমি কি একদম পণ্ডিত হয়ে গেলে? ভেতরের কক্ষে পা রেখেই থমকায় মূর্ছনা। সবগুলো পুরুষ লোক, মহিলা কিংবা শিশু নেই। ওপাশে বসে ডক্টর মেহেদি হাসান তিরিক্ষি মেজাজে বললেন, এই একটু ওনাদের দেখো। মূর্ছনা এক পলক শক্তির দিকে চেয়ে এগিয়ে যায় সামনে। জবরুলকে বলে, গ্লাভস রিজার্ভে নেই তো? ওনাদের বলেন বাইরে থেকে যার যারটা নিয়ে আসতে কিনি। শাওকে তাকিয়ে আছে। বাম হাত দিয়ে ডান হাতের কোণে চেপে বসেছিল সে। ওর দুপাশে দুজন বন্ধু। বাড়িতে ফোন করে এ কথা জানানোর সাহস তার হয়নি। যন্ত্রণা কাতর মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সেদিনের সেই ইল টেম্পার্ড মেয়েটিকে, যে ট্রিটমেন্ট দিতে ব্যস্ত এক মুরব্বির পায়ে। কিছুটা ঝুঁকে 2 হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়ে নরম সুরে জানতে চাইছে, ব্যথা করছে কি চাচু? একটু সহ্য করে নিন, আমাকে ওষুধটা লাগাতে হবে তো। কাটলো কিভাবে এত? কণ্ঠে অকৃত্রিম মমতা মিশে আছে। সেদিনের মতো কর্কশ নয়। শাওকে নিজের হাতের যন্ত্রণা ভুলে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওকে। মূর্ছনা এবার শাওকের দিকে ফিরে খুব সহজ ভঙ্গিতে এগিয়ে গেল। ছেলেটিকে সে চিনতে পেরেছে। এই বয়সের ছেলেটি কিভাবে বাইক চালাতে মূর্ছনা জানে। চুপচাপ শ্বাস ফেলে বলল, হাতটা এগিয়ে দিন। আর কোথায় কোথায় ছিলেছে? বলেই ক্ষতটা ধরতে নিল মূর্ছনা। আউচ শব্দ করে হাতটা পিছিয়ে নিল শাওকি। মূর্ছনা তবুও ধরে রেখে জবরুলের দিকে তাকিয়ে বলল, কি হলো? গ্লাভস আর মেডিসিন নিয়ে আসুন, 6 নাম্বার রুমে আছে। জবরুল থমথমে মুখ নিয়ে চলে যেতেই শক্তির পাশ থেকে ফিসফিসিয়ে বলল, ঠিক এই কারণেই তুই সবার চক্ষুশূল হয়ে যাস মূর্জনা। জবরুল ভাই যখন বলেছে রিজার্ভে নেই, তার মানে নেই, এটা বুঝিস না? এত বেশি বুঝিস কেন? মৃদু শ্বাস ফেলল মূর্ছনা। মিনমিনে স্বরে বলল, জানি না এত কেন বেশি বুঝি আমি। শাওকি স্থির দৃষ্টিতে দেখেই চলেছিল মেয়েটাকে। নাম মূর্ছনা, কিন্তু কিসের মূর্ছনা? সুরের মূর্ছনা নাকি বেশি বুঝে তর্কের মূর্ছনা? তবে নামটা ভীষণ সুন্দর। গ্লাভস আর ওষুধ এলে মূর্ছনা শাওকি ট্রিটমেন্ট করিয়ে দিতে দিতে আরও বার কয়েক টাকা। ফর্সা ছেলেটা যন্ত্রণা কাতর মুখটা ক্রমশ লাল নীল সবুজ হচ্ছে, একদম গিরগিটের মতো রং বদলাচ্ছে। হাসি চেপে রেখে মূর্ছনা নরম গলায় বলে,
পায়ের গোড়ালিটা একটু উঁচু করে ধরুন, ভয় পাবেন না, আমি আস্তেই ধরব। বলেই মূর্ছনা শাওকির পায়ের কাছে যেই না হাত বাড়াবে অমনি শাওকি আঁতকে উঠে বলল, এই কি করছেন কি? আপনার ট্রিটমেন্ট করছি। অবাকের সুরে বলে মূর্ছনা। শাওকি বলে, পায়ে হাত দিচ্ছেন কেন? তো আমি কিভাবে ট্রিটমেন্ট করব? ওই লোককে বলুন। উনি এগুলো পারে না, আপনি ব্যথা পাবেন। শাওকির গাল দুটো এবার যন্ত্রণায় নয় লজ্জার লাল নীল হয়। কোনো তরুণী তার পা ছুঁয়ে দেবে ট্রিটমেন্টের নামে, এটা শাওকির হজম হবে কি করে? মূর্ছনা বেশ বিরক্ত হলে চট করে তার সব বিরক্তি নাই হয়ে যায় লোকটার নত চোখ দেখে। ঠোঁটে আপনা আপনি চলে আসে অস্পষ্ট হাসি। ওর জীবনে এমন লাজুক তরুণ সচরাচর দেখে না। বরং নার্সরা সেবার নামে হাতের ওপর হাত রেখে সুই দিলে তারা খুশি হয়। চুপচাপ পিছিয়ে গেল মূর্ছনা। জবরুলের দিকে তাকিয়ে ভদ্র মতন বলল, আমি যেভাবে বলে দেবো সেভাবেই ক্লিন করবেন, ওষুধ লাগাবেন, ইঞ্জেকশনটা দিন আগে। শাওকি চোখ তুলে তেজছে নজরে মূর্ছনার দিকে এক পলক তাকায়। মূর্ছনা তৎক্ষণাৎ চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। কক্ষের চারিপাশে জনবিষেকের মতো ভদ্র সভ্য দেখতে তরুণ বসে আছে, ঠিক স্বাদের মতো, সাদা শার্ট আর ফর্মাল বেশে, হাতে প্রত্যেকের একটি করে ফাইল, দু চোখ ভরা অস্থির চাউনি আর মুখে বিরাজমান উদ্বিগ্নতা। তাদের পালা কখন আসবে? সাত চোখ তুলে এক পলক দেখলো সকলকে। তার মাঝে তেমন কোনো অস্থিরতা দুশ্চিন্তা কাজ করছে না। যদিও সে মনে করে চাকরিটা পেয়ে যাবে, কিন্তু না পেলেও ক্ষতি নেই। আবার আরেক জায়গায় আবেদন করার মতো নির্লজ্জ ধৈর্য তার আছে। এই জীবনে সাত চূড়ান্ত ধৈর্য নিয়ে পা রেখেছে। অন্ধকার থেকে আলোতে পা রাখার সাথে সাথে সকল ধরনের হতাশাকে পিছে ছাড়িয়ে এসেছে। হাত ঘড়িতে সময় দেখলো সাত, সকাল 11টা বেজে 32 মিনিট। বরগুনা থেকে রওনা দিয়েছিল ভোর 7:30টায়। এর মাঝে নিশার সাথে কথা হয়নি। আজ তার পরীক্ষা নেই। সাদের পালা আসতে এখনো সম্ভবত দেরি। নিশাকে কল করবে ভেবে উঠে একবার এক কোণে চলে গেল, ফোন হাতে। 3বার রিং বাজতে নিশা কলটা রিসিভ করে নিচু গলায় বলে, বলুন, পৌঁছেছেন? হ্যাঁ, তুমি কি করছো? সিম ভাজছি, রান্না করব। কথা খুঁজে পাচ্ছে না সাত। কিছুক্ষণ ভেবে বলল, শিমিন তরকারি নিয়ে যাবে দুপুরে, ওসব রান্না করতে হবে না। পড়া থাকলে বই হাতে নাও। নিশা নীরব। সাত বলে, ফিরতে খুব সম্ভবত রাত হবে। শিমিনকে বলছি ততক্ষণে তোমার কাছে থাকতে। কিছু কিনতে হলে ওকে নিয়ে বেরিও। কিনে মাগরিবের আগেই ঘরে ঢুকবে, কেমন? জি। আচ্ছা। চট করে কল কেটে দেয় সাত। ওপাশে তার ডাক পড়েছে ইন্টারভিউ বোর্ডে। এই সংস্থার পরিচালক একজন অবসরপ্রাপ্ত এয়ারফোর্সের উইং কমান্ডার, সানভীর তালুকদার, অসীম তালুকদারের চাচাতো ভাইয়ের ছেলে। সাতকে দেখে কালো ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখ দুটো দিয়ে হাসলেন। ভারী স্বরে বললেন, এসো। সাত ঢুকে সালাম দিল বিনয়ী ভঙ্গিতে। সানভীর ওকে বসতে বললে বসে হাতের ফাইলটা টেবিলে রাখলো। সব এনেছো? জি ভাইয়া। সাত খানিক বাদে আমতা আমতা করে বলল, ভাইয়া, আমি চাচ্ছিলাম কর্তৃপক্ষ আমার ইন্টারভিউ নিক। হাসলো সানভীর। এত কনফিডেন্ট, টিকতে পারবে তো? না টিকলেও নিজের তৃপ্তির জন্য। সাদের সোজা সাপটা জবাব শুনে সানভীর বেশ গম্ভীর ভঙ্গিতে কাগজপত্রগুলোতে চোখ বুলিয়ে নেয়। পরপর সাদকে বলে, তোমার যথেষ্ট যোগ্যতা স্বাদ আছে, তবে এই সংস্থায় একটি চাকরির ক্ষেত্রে একটা ক্লিন ইমেজ। তবে আমি আগেই বাদ। হালকা গলায় বলে ওঠে সাদ। সানভীর হেসে ফেলে, না, এখনো তোমাকে ফলাফল জানাইনি। যাও, ভেতরে আমার ম্যানেজমেন্টের সবাই রয়েছে। ইন্টারভিউ দিয়ে আমার বাসায় চলো, খাবে। দুঃখিত ভাইয়া, পরে কখনো বড় ভাইয়ার বাসায় যাব আমি এখন। ও শাহেদ, হ্যাঁ, সময় করে আমিও যাব একদিন। মেসেঞ্জারে প্রায়ই কথা হয়। ওয়াইফ নিয়ে বেলস পার্কে ঘুরতে দেখেছি গত মাসে। সাদের ভুরু কুঞ্চিত হয় কথাটি শুনে। ভাবি তো গত মাসে বরিশাল আসেইনি। কথাটা গভীর করে ভাবার আগেই তাকে ফাইল সহ ম্যানেজমেন্ট বোর্ডে পাঠিয়ে দিল সানভীর তালুকদার। ইন্টারভিউ বেশ স্বতঃস্ফূর্তভাবে দিয়েও ভাবলেছেন সাদ। অফিস থেকে বেরোতে বেরোতে 1টা বেজেছে। শাহেদের বাসায় যাওয়ার পথেই ভেবে নিয়েছে চাকরিটাও পাচ্ছে না। বাড়িতে গিয়ে আবার খুঁজতে হবে বিজ্ঞাপন। নিজের অপরিষ্কার অতীত নিয়ে বেসরকারি কোন সংস্থায় চাকরি পাওয়া যেতে পারে সেটা খুঁজে বের করতে হবে। চাকরি তাকে খুঁজে পেতেই হবে। 3 দিনের বিয়েতেই ছোটখাটো বউটা সকালে বেকার স্বামীর প্রতি যেই রূপটা দেখালো, অনতি বিলম্বে চাকরি না পেলে এই মেয়ে থাকবে তার সাথে?
ভাবতে ভাবতে এক দফা হেসে নেয় শাহেদ ছোট ভাই আসবে বলে রাজ্যের বাজার করে নাফিয়াকে দিয়ে রান্না করালো। ভাইয়ের সাথে আধা ঘন্টার মতো সময় কাটাতে পেরেছে, তারপর চলে গিয়েছে কোচিংয়ে। বিকেলে বেরিয়ে পপুলারে গিয়েছিল শাহনাজের কিছু মেডিকেল রিপোর্ট নিয়ে বিশেষজ্ঞের সাথে আলাপ করতে। প্রতি মাসে শাহনাজ একবার করে এসে দেখিয়ে যান ডক্টর। এবার রিপোর্ট নিয়ে সাদকে পাঠালেন। পপুলার থেকে বেরোতে বেরোতে রাত 8টা প্রায়। শাহেদের বাসায় গিয়ে সাদ নাফিয়াকে বলল, যাবে না বরগুনা? রেডি হওনি কেন? লজ্জায় লাল লাল হয়ে নাফিয়া হেসে মাথা নাড়ায়, বলে, 2 দিন থেকে যাব, তারপর আবার সামনের মাসের 15 তারিখে আসব। সাদ কপাল কুঁচকে ভাবিকে মিনিট খানেক দেখে হঠাৎ বলে ওঠে, তো এখানে থেকে গেলেই পারো ভাইয়ার কাছে। আর আম্মা আব্বার কাছে তোমার বউকে পাঠাবে নাকি? সিমিন আছে, বাড়িতে বুয়া আছে, তোমার ওখানে থাকার তো প্রয়োজন নেই। আব্বা আমার সঙ্গ বেশি ভালো লাগে আমার। বাবা মাকে পাইনি তো কখনো। ওখানে কেমন শান্তি শান্তি লাগে ওই তালুকদার মেনশনে, যেখানে আমি জীবনের প্রথম একটি পরিবার পেয়েছি। বাবা মা, তোমাদের মতো ভাই, সিমিনের মতো বোন আর শাহাদের মতো স্বামী। জানো, আমার না জীবনে জমিয়ে সংসার করার খুব স্বাদ, তাই তো চাকরিও করতে মন চায় না। আর তাছাড়া তোমার ভাইয়ের সাথে সবসময় তো থাকি ফোন কলে। বলতে বলতে বাচ্চাদের মতো খিকখিক করে হেসে দেয় নাফিয়া। সাজ ভাবিকে মুগ্ধ চোখে মিনিট খানেক দেখে সহজ গলায় বলল, আমার বউকে তোমার মতন একটু মিশুকে বানিয়ে তো ভাবি। কেন, ও অমিশুক নাকি? বলতে পারি না, তবে একটু চাঁদরেল টাইপের মনে হলো। অথচ এই মেয়ের মুখ দেখে আমি একেবারে অবলা নরম ভেবেছি। আজ সকালে সে কি শাসন! আকার ইঙ্গিতে বলল বেকার স্বামীকে পছন্দ করবে না সে। নাফিয়া হাসতে থাকে খিলখিলিয়ে, বলে, ঠিক হয়েছে, এমন কাউকেই দরকার ছিল তোমার। সাদ হেসে ফ্ল্যাট থেকে বের হয়ে বাইকে চেপে বসে। শরীরটা আজকের মতো ক্লান্ত, জার্নি করতে মন চাচ্ছে না একদমই। তবুও বাইকের স্পিড অনেকটা বাড়িয়ে দিয়ে ছুটে বরগুনার পথে। নিশার সাথে সিমিন ছিল। সারা বিকেল সারা সন্ধ্যা নিশা পড়েছে, সিমিন গল্প লিখেছে। রাতে দুজন ভাত খাওয়ার পরে সিমিন বলল, ভাইয়া এখনো আসছে না, আমি বাসায় যাব কখন? নিশা হাতে এঁটো থালা নিয়ে রান্নাঘরে সিঙ্কের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চিন্তিত মুখে দেখলো বেশ কিছুক্ষণ। ও ভাবছে, সত্যি সন্ধ্যার পর থেকে আর কথা হয়নি, এখন ফোন বন্ধ। কি হতে পারে লোকটার? হাত ধুয়ে এসে নিশা বলে, একটু বড় ভাবির কাছে কল করবে আপু? আরে বলছিলাম ভাবি 2 দিন পরে আসবে। মেজো ভাইয়া নাকি ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছে বহু আগে, এখন তো এসে পড়ার কথা। নিশা উদ্বিগ্ন ভঙ্গিতে বসে থাকে, হাতের ব্যাটন সেটের দিকে তাকিয়ে। পড়ায় মন বসছে না। সিমিন ওর মুখটা দেখে সামান্য হেসে পাশে এসে বসে বলল, আরে এত টেনশন নিয়তাম না তো, বরগুনা থেকে বরিশাল কম দূর নাকি, এসে পড়বে। ওর উৎকণ্ঠা আরো বাড়াতে ঠিক তখনই একটা কল এলো ফোনে। নিশা রিসিভ করতে ওর কাছ থেকে সুব্রত বলল, নিশা তুমি ঠিক আছো? জি ভাইয়া। আচ্ছা শোনো একটা কথা, আমার একটু বরগুনা সদর থানায় আছি বুঝলে, সাদ ওখানে চলে যাবে খানিক বাদে। তুমি টেনশন করো না, সাদের ফোনে চার্জ নেই তাই বন্ধ। পায়ের তলা থেকে মাটি সরল নিশা, কাপা স্বরে বলল, মানে থানায়? মানে থানায় কি জন্য? আরে একটা প্রবলেম হয়েছে, তুমি দরজা আটকে থাকো সিমেন্টকে নিয়ে। ওপাশে সাদের গলা শোনা যাচ্ছে, কারোর সাথে সমানে তর্ক চালিয়ে যাচ্ছে। স্পষ্ট কিছু শুনতে পেল না নিশা, বুকটা কাঁপছে। হঠাৎ করে পানির তেষ্টা পেয়েছে খুব করে। সুব্রত কলটা কেটে দিলে আর তাকে ধরা গেল না। বহুবার কল করার পরে সুব্রত কলটা ধরল না। এবার নিশার কান্নায় পেয়ে বসলো। আপুর গলাটা কানে বেজে উঠল, তুই 2 দিন অপেক্ষা কর, এই ছেলেকে ছাড়াতে যখন রাত বিরেতে থানায় যেতে হবে তখন বুঝবি জীবন ঠিক কি। সিমিন নিশাকে কাঁপতে দেখে এসে ধরল ওকে। ও ভাবি কি হয়েছে? সুব্রত দাদার ফোনে কি বললো? নিশা লম্বা একটা শ্বাস ফেলে ছোটাছুটি শুরু করে দিল। তখনই ব্যাগ থেকে এক সেট বাইরে পড়া 3 পিস বের করতে করতে বলল, তোমার ভাই থানায়, আমি যাব। মানে থানায়? মানে আমি জানি না, সুব্রত ভাইয়া বলেছে বরগুনা থানায়, আমি যাব।
সিমিন ভীষণ রকমের অবাক, তবে এখন নিশাকে সামলানো জরুরি। ও শান্ত করতে চাইলে মেয়েটিকে। ভাবি, আমি দেখছি, তুমি একটু শান্ত হও, নিশ্চয়ই কোনো জরুরি কাজে। থানায় আবার কি জরুরি কাজ? নিশ্চয়ই ধরে নিয়েছে। হাঁপাতে হাঁপাতে বলে নিশা চপ্পল জোড়া পায়ে পরে নিয়ে সিমিনকে ধরে টানলো। চলো আমার সাথে, আমাকে থানায় নিয়ে যাবে। পাগল তুমি? ভাইয়া নির্ঘাত বকবে তোমায়। ভাইয়া রাগ সম্পর্কে আদৌ ধারণা আছে মেয়ে? কদিন হয়েছে চেনো ভাইয়াকে? তোমার সাথে সাথে আমিও মার খাবো। নিশা সিমিনকে ঠেলে ঠুলে বাইরে বের করে দরজায় তালা লাগিয়ে শক্ত গলায় বলল, আমি তোমার ভাইয়াকে না চিনলেও তোমার ভাইয়াও আমাকে চেনে না। এবার চলো, আমায় জানতে হবে ঠিক কী কারণে আটক হয়েছেন উনি। জানতে হবে আমার। গলির মাথায় একটা খালি রিক্সা পাওয়া গেল। নিশা সিমিনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সেদিকে। আর সিমিন অবাক চোখে দেখতে লাগলো পিচ্ছি একটা মেয়েকে, ঠিক একটা দেবী চৌধুরানীর মতো ধারালো রূপে। রিক্সা গিয়ে থানার সামনে থামতেই নিশা অবাক। ও ভীষণ রকমের অবাক থানার গোল ঘরের সামনে টান টান হয়ে দাঁড়িয়ে দুজন কনস্টেবলের সাথে কথা বলতে থাকা সাতকে দেখে। পাশে দাঁড়িয়ে আছে সুব্রত আর ওমর। নিশা দাঁড়িয়ে রইল ওখানেই চুপচাপ। থানার ভেতরকার পরিবেশটা বড্ড অসুস্থ যেন। চারিদিকে হই হল্লা আর লোকজন। এই পরিবেশে অগোছালো শার্টে সাতকে দেখে ভেতরটা কাঁপল নিশা। তার মানুষটার উপর রাগ বেড়েছে নাকি কান্না পাচ্ছে নিজের অসহায়ত্ব বুঝতে পারছে না। কি করেছে মানুষটা? মারামারি? নিশাকে দেখে হতভম্ব সুব্রত কনুই দিয়ে গুঁতো মারল সাতকে। সাত ঘুরে তাকায়। সাদা শার্টে ধুলো লেগেছে, গলার টায়ের নট আলগা হয়ে আছে। নিশা আতঙ্কিত চোখে ওসব দেখেই চলেছে। এমন অবস্থা কেন? পুলিশ তবে মারধর করেছে লোকটাকে? নিশার এবারও কান্না পেল, রাগ বাড়ল দিকে, নাক টেনে দাঁড়িয়ে রইল ঠায়। সাদ নিশাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। সুব্রত আর ওমরকে কিছু একটা বলে এগিয়ে যায় সামনে। সিমিন ভাইয়াকে দেখে নিশার পেছনে লুকাতে চায়। সাদ গিয়ে বাইকে বসে ঠান্ডা গলায় বলল, লুকাতে হবে না, বাইকে উঠে পড়। তোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমার বাড়িতে যাব। আপনি থানায় কেন? সিমিনের সম্মুখে দাঁড়ানো রমণীর ঝাঁঝালো শটটা কানে যেতে সাদ হেলমেট পরতে গিয়ে থামলো। শান্ত চোখ দুটো তুলে রমণীর ঘরমাক্ত মুখটা দেখে থমকে গেল। আশপাশটা দেখে নিয়ে বলল, বাইকে উঠো আগে। নিশাও আশপাশে তাকালো, বুঝলো এখানে সিন ক্রিয়েট করা যাবে না। নিজেকে সামলালো অতি দ্রুত, চুপচাপ উঠে পড়লো বাইকে। সিমিনকে তালুকদার মেনশনের সামনে নামিয়ে দিয়ে গোটা রাস্তায় দুজন নীরব। বাড়িতে ঢুকে সাদ কেবলমাত্র টায়ের নটে হাত দিয়েছিল, খুলবে বলে দেখতে পেল নিশার মুখ চোখ ভারী কঠিন। সে গিয়ে দুমদাম করে জানালাগুলোর খিল আটছে। ওর মুখভঙ্গি বলে দিচ্ছে মেজাজ তুঙ্গে। অবাক সাদ, এই মেয়ে এমন করছে কেন? পরপর থানার ব্যাপারটা মাথায় আসতে ও শিট বলে এগিয়ে যায় নিশার সম্মুখে। ব্যগ্র কণ্ঠে বলে, নিশামণি, কি হয়েছে? নিশার আগে কাঁপছে ভেতরে ভেতরে। হঠাৎ করে তার কি হয়েছে সে জানে না। চিবিয়ে চিবিয়ে বলল, এরপর আবার কবে যাবেন? সপ্তাহে কবার যাবেন থানায়? সিমিন আপুকে তবে এ বাড়িতেই রাখুন। আপনার তো শিডিউল ফিক্সড করতে হবে। হতভম্ব সাদ মেয়েটির রাগ দেখে। আচমকা একটা ফাঁকা ঢোক গিলেও চমকায় এটা টের পেয়ে সে তার এত পিচ্ছি বউকে হঠাৎ করে খুব ভয় পাচ্ছে। গলা খাঁকড়ে দিয়ে শ্বাস জোগাড় সাদ। নিশা কথা না বাড়িয়ে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই হাতে টান খায়। সাদ ওকে ঘুরিয়ে নিয়ে নরম গলায় বলে, আমাকে এক্সপ্লেইন করতে দিবা? নিশা সরে আসে পেছনে, চুপচাপ মেঝেতে পাটি বিছিয়ে খাবার বাড়তে থাকে। একবার অস্ফুটে বলল, খেতে বসুন। বলেই ঝনঝন শব্দ তুলে ভাত তরকারি বাটি রাখে মেঝেতে। ক্রমশ কঠিন হচ্ছে সাদের মুখটা এই মেয়ে দুঃসাহস দেখে। হুট করে শক্ত হাতে নিশা হাত টেনে উপরে তুলে শক্ত করে ধরেই দু চোখে চোখ রেখে বলে, আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি তো, দিবা না? ওসব কথা ধার থাকছে না নিশা। আপাতত মেজাজ তুঙ্গে তাই দাঁতে দাঁত চেপে নিজেকে ছাড়াতে চায়। সাদ ছাড়ে না। এক হাতে মেয়েটির পেলব হাত দুটো ধরে রেখেছে। দাঁড়িয়ে আছে শান্ত ভঙ্গিতে। এই মেয়ে জোর দেখবে সে। নিশার আবার কান্না পায়। কি জানি কোন অকাজ করে থানা মারিয়ে এসেছে আবার। সবাই শুনলে হাসাহাসি হিড়িক পড়ে যাবে। এ কথা ভাবতে কান্না পায়ও। এবার সে একটু শক্তি খাটিয়ে ঘুরে দাঁড়ায়, মুখ ফেরায়। সাদের মেজাজ আর পায়কে তুঙ্গে উঠতেই হ্যাঁচকা টানে মেয়েটার পিঠ ঠেকায় নিজের বুকে। হাত দুটো তখনও ছাড়েনি। নিশার ব্যথা লাগছে বুঝতে পেরেও ছাড়েনি। ওভাবে দাঁড়িয়েই শান্ত তবে শক্ত গলায় বলল, সেদিন আরও একটা তথ্য দেইনি।
আমি এই ধরনের অতিরঞ্জিত আচরণও প্রয়োজনের বেশি টলারেট করব না নিশিমণি। একটু সীমা টেনো, হ্যাঁ? নিশা একটু ভয় পেলেও এসব কথাও শুনল না, ছাড়াতে চাইলো নিজেকে, শুধু বলল, কিছু শুনতে চাই না আমি, খেয়ে নিন আপনি, আমি পড়তে। কথাটা শেষ করার আগে সাদ ধমকে উঠল। আবার কথা বলে? বলছি না এক্সপ্লেইন করতে দাও, বলছি না। কি এক্সপ্লেন করবেন? বলবেন সবাই একবার ভালো হতে পারে না, ধীরে ধীরে হয়। আচ্ছা, বুঝলাম। গলা কাঁপছে নিশাদ, কিন্তু শুরু করে দেয় সাদের সাথে ধস্তাধস্তি। এবার একটু বেশি জোর খাটালো। হাত দুটো ছাড়াতে নিলে সাদ যখন আরো চেপে ধরলো হাত দুটো, নিশা না পেরে কামড়ে দিল সাদের হাত ওর দুঃস্বপ্নের বাইরে গিয়ে। সাদ আশা করেনি ওটা। হতভম্ব হয়ে মেয়েটিকে আবার ধরলো খপ করে। তাল সামলাতে না পেরে পড়ে গেল নরম তোষকে দুজন। অভিমানের নাজুক শরীরটার ওপর শক্ত পাথরে ওজনদার লোকটা পড়ায় আটকে উঠল নিশা। পরপর চোখ মুখ পিছিয়ে নিল। সাদ শ্বাস ফেলছে আর চুপচাপ দেখছে ওকে। সময় গড়ায়। সাদের কপালের ভাঁজ ক্রমশ বিলীন হয়, হুট করে চলে যায় অদ্ভুত এক স্বপ্নের ভুবনে। চোখ মুখ খিচিয়ে বড় বড় শ্বাস ফেলতে থাকা রমণীর চূড়ান্ত সৌন্দর্য ছিটকে পড়ছে কক্ষময় বিচ্ছে সাদের চোখে। সাদ হঠাৎ ওর কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলল, আমি অতটাও ভালো হয়ে যাইনি। আমি ইট মারলে পাটকেল ফিরিয়ে দেওয়া পুরুষ। নিশার চোখ খুলল তৎক্ষণাৎ, কিন্তু আবারও চোখ দুটো খিচিয়ে নিল যখন দুঃসাহসী আর প্রতিশোধ পরায়ণ লোকটা ওর গলা থেকে ওড়না টেনে ছুঁড়ে মারল দূরে। নিশা চমকায়, ছটফটে উঠবে যখন তখন সাদ ওর দু হাতের কবজি ধরে আটকে রাখলো তোষকে। পরপর হুট করে মুখটা এগিয়ে নিল ফর্সা গালের কাছে। কাঁপতে থাকা রমণীর গলাতে আলতো করে একটা কামড় বসিয়ে আবার মুখ তুলে তাকালো নিশার মুখে। সময় গড়াতেই নিশা যখন হতবাক দৃষ্টিতে তাকালো, সাদ দেখলো ডাগর ডাগর চোখ দুটোর কার্নিশে চিকচিক করছে অস্পষ্ট পানি। থিতিয়ে গেল সাদ, আর ওভাবেই তাকিয়ে রইল। পাশের বাড়িতে বাড়িওয়ালার মেয়েটা আবার গান ছেড়ে দিয়েছে। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে জেগে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। জানালা থেকে আসা চাঁদের আলোতেই নিশার চোখের কোণে জড়ো হওয়া তরুণী অভিমানের উষ্ণ তরল দ্বিগুণ চিকচিক করছে। নিশার গোল চোখ দুটি আরো গোল হয়ে চেয়ে আছে খুব নিকটে। ওর দিকে ঝুঁকে থাকা পুরুষটার গাঢ় বাদামি চোখে, যেন নিশা সম্মোহিত এখন লোকটার দৃষ্টিতে। বাইরে গানের আওয়াজ জোরালো হয়। আর এভাবেই নরম চাদরে পরিচিত হাতের আদরে জেগে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। নিশা হাঁসফাঁস করে উঠতে চাইলো আচানক, হাত দুটো ছাড়াতে চাইলো, কিন্তু বুঝলো সাদের ইচ্ছে নেই আর ওকে ছাড়ার। সাদ রমণের ছটফটানি খুব বুঝলো। কবজি চেপে ধরে রেখে ঘনস্বরে বলতে লাগলো, আরও একটা তথ্য তোমাকে দেইনি নিশামণি। কি? নিশার গলা চিরে শব্দ বেরুলো। দম তো আটকে রেখেছে লোকটাই। সাদ সহজ ভঙ্গিতে বলে যেতে লাগলো, এভাবে যদি আমাকে কোনো কিছু এক্সপ্লেন করার কোনো সুযোগ না দিয়েই সরাসরি দোষী ভেবে নিয়ে এত বাড়াবাড়ি করা হয় না, তবে আমিও বাড়াবাড়ি করব তোমাকে সীমার মধ্যে আনতে। বাট ইউ নো, এক্সেস এভরিথিং ইজ ব্যাড। বাস্তবিকভাবে বোঝাবো, প্র্যাকটিক্যাল। নিশা বলে না কিছু। ওর যে শ্বাস আটকে আসছে তাও বলে না। সাদ ওর নিমেষহীন চোখ থেকে এবার সরিয়ে নেয় দৃষ্টি। এবার তাকায় নিশার গলার কাছটা। একটা চিকন সোনার চেইন, দুটো লাল তেল। তার কিছুটা নিচেই অপার্থিব সৌন্দর্যের ঝলকানি। রমণের গোপন সৌন্দর্যের ছলনায় সাদ খেই হারায়। খুব শান্ত ভঙ্গিতে চুমু খায় ডজনখানেক, গলায় আর একটু নিচে। খসখসে চোয়ালের পেছনে নরম ত্বক কাবু হয়। অদ্ভুত আতঙ্ক মিশ্রিত শিহরণে জমছে নিশা। হাতের মুঠি ছেড়ে দিয়ে পড়ে আছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। সাদ কিছুক্ষণ পর মুখ তুলে বলে, আমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়েই অবুঝের মতন বাড়াবাড়ি একটা রিয়াকশন দিলে, কামড়াকামড়ি করে এক শেষ করে দিলে। আমার মেজাজ হারাতে হলো। এই যে আমি মেজাজ হারিয়ে বাড়াবাড়ি ধরনের প্রতিশোধও নিলাম, দুটোই কি ভালো না? তো সেজন্যই বলছি, এক্সেস এভরিথিং ইজ ব্যাড। যে কোনো পরিস্থিতির
আগে আমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এক্সপ্লেনেশনের। তারপর ওই হাত পা ছুড়োছুড়ি, বাসনকোসন ভাঙাভাঙি করো নিশামণি। নিশা বুঝিয়ে নেয় চোখ, তৎক্ষণাৎ গুটিয়ে যায় সকল অস্থিরতা। নাসারন্ধ্র আচ্ছাদিত হয়ে আছে খুব অদ্ভুত একটা ঘ্রাণে। সিগারেটের সাথে দামি কোনো পারফিউম মিশে এই ঘ্রাণটা তৈরি হয়েছে। নিশা এই দুনিয়ায় আছে নাকি নেই সেটাই বুঝতে চেষ্টা করছে। লোকটা কি তাকে মেরে দিল কামড়ে? ওর আত্মাকে শরীর ছেড়ে দিয়েছে? তাহলে তার এত অদ্ভুত লাগছে কেন সব? এই পেট শিরশির করা অনুভূতি ওর জীবনে এই প্রথম। এই অনুভূতি ওর ধারণা মতো জাগতিক নয়। ও হয়তো মরেই গিয়েছে কামড় খেয়ে, ভাবছে নিশা। সাত কথা নামিয়ে চেয়ে রাখ। ঘুরে ফিরে বেহায়া চোখ দুটো বারবার আটকে যাচ্ছে শ্বেত পদ্মের রঙের অনুরূপ দেহ সৌষ্ঠবে। স্বপ্নালো দৃষ্টি সে তার স্থির রেখে ভারী সন্ধ্যা বলে, আরেকটা বাস্তব সত্যি কথা শুনবা নিশামণি? নিশার খুব ইচ্ছে করলো বলতে, আমার উপর থেকে সরে নাগে, কিন্তু ওর কণ্ঠে তো শব্দ নেই, শুধু সাত অদ্ভুত ভঙ্গিতে হাসলো অস্পষ্ট। মুখটা আবার খানিকটা নামিয়ে নিশার কানের কাছে ধীর স্থির বলে, তুমি অনেকটাই বড়, খুব একটা ছোটও নও। নিশা কিছু বুঝলো না, জানতে চাইবে কেন এই কথা। তার আগেই গানটা আবার বেজে উঠলো। আর আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। পূব পাশের খোলা জানালা দিয়ে বাড়িওয়ালা ছোট মেয়ের পোষা বিড়ালটা ঢুকলো তখন। এই কদিনেই নিশার খুব ন্যাওটা হয়েছে ওটা। আওয়াজ হতে মনোযোগ ভাঙে সাদের। এবার গলা খাকারে দিয়ে শান্ত গলায় বলে, গৌরীঝর্ণা পর্যন্ত যখন এসেছি তখন খুব বাজে একটা ঘটনা ঘটেছে। আমার বাইকের সামনে একটা প্রাইভেট কারের ধাক্কায় আরেকজন বাইক আরোহীর জায়গায় গুরুতর আহত হয়। এতে প্রাইভেট কারের মালিকের কোনো দোষও ছিল না। আমার একসময়ের ক্লাসমেট সে। প্রত্যক্ষ দোষী ছিলাম বিধায় থানায় আসতে হয়েছে তার সাথে, নয়তো বেচারা খুব ফাস্ত। সুব্রতকে কল করার পরেই ফোন অফ হয়, তাই তোমাকে পাইনি, জানতেও পারিনি। নিশা শব্দটা শুনতে মুখ থেকে রক্ত সরে গেল, গ্লানিতে ছেয়ে গেল মন। স্বাদ উঠে বসে চুপচাপ। নিশা উঠে হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না টেনে তুলে চলে যায় ওয়াশরুমে। গলায় লাল লাল আভা, এক স্থানে দাঁতের চিহ্ন। নিশা আয়নার সামনে দাঁড়িয়ে নির্নিমেষ ওসব দেখে। পরপর দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকে। মেয়েটা যেন শব্দই হারিয়েছে, সে আসলে জগতের ঊর্ধ্বে চলে গিয়েছে। ঠিক তখন দরজা টোকা মারে স্বাদ। নিশামণি। মৃদু কাঁপে নিশা, বুকে হাত চেপে রেখে বলে, আমি গোসল করব। নিশা নড়ে চড়ে উঠে মিনমিনি স্বরে বলল, তো আমি কি করব? আমাকে কেন বলছেন? ওয়াশরুম থেকে বের হবে না? নিশা লজ্জায় পড়ে যায়। দরজা খুলে পালায় পালায় করে ছুটে যায় বারান্দায়। সাদকে দেখতে দেখতে টাই খুলে ফেলে, মেঝের দিকে তাকিয়ে হাসে। নিশা ঘুরে এসে নিজেকে সামলে নিয়ে মেঝেতে খাবার বেড়ে অপেক্ষা করে সাদে। সাদ সারাদিনের ক্লান্তি সাবান জলে ধুয়ে একটা ট্রাউজার পরে তোয়ালেতে মাথা মুছে নিতে নিতে আর চোখে দেখে নিশাকে। সহজ গলায় বলে, রাতে বেশি ভাত খাই না নিশামণি, সির্ফ 2 চামচ। নিশা চোখ তুলে আবার চমকায়। স্নিগ্ধ এক সৌম্য পুরুষ তার সামনে সর্বোচ্চ কমনীয় রূপে দাঁড়িয়ে। নিশার মস্তিষ্কে এই বার্তা খুব দ্রুত পৌঁছায়। পরপর চোখ নামিয়ে উঠে পাশে সরে বসে। ভাত খেতে খেতে স্বাদ ইন্টারভিউয়ের কথা, বরিশালে নাফিয়া শাহিদের বাসায় যাওয়ার কথা, শখের অ্যাক্সিডেন্টের কথা বলে যাচ্ছে সহজ গলা। যেন দুজন পুরোদস্তুর সংসারী মানুষ, যাদের জীবনে প্রেম সোহাগের কমতি নেই, এখন আরাম করে সাংসারিক আলাপ পাচ্ছে। কিন্তু নিশা ওসব কিছু ঠিক শুনেও শুনছিল না। ঢোক গিলতে গিলতে দেখছিল মানুষটার চওড়া বুক, কাটা দাগ রয়েছে বেশ কয়েক জায়গায়। শার্ট তখনও পরেনি স্বাদ, তোয়ালেটা গলায় ঝুলিয়ে রাখা। ভেজা চুল দিয়ে টুকটুক পানি গড়িয়ে পড়ছে কপালে। খিদের তাড়াহুড়োতে স্বাদ মাথাটাও মোছেনি ঠিকভাবে। এবার নিশা নিজের কাণ্ডে নিজেই অবাক। সে এত বিশ্রী আচরণ করছে কেন? সে তো তবে রুম্পাদের থেকেও খারাপ। কিন্তু নিশা উসখুস করছে। সে ওই কাটা দাগগুলো ছুঁয়ে দেখবে। হাত নিষ্পিস করছে তার। খেয়ে দিয়ে অভ্যেস মতো স্বাদ সিগারেট ধরিয়ে বারান্দায় চলে যায়, বলে যায়, আমি এত তাড়াতাড়ি ঘুমাবো না, তুমি বাতি জ্বালাতে পারো। নিশা ঘোরের রাজ্য থেকে ঝটপট বেরিয়ে প্লেট বাটি পরিষ্কার করে যেই না জিরোতে বসবে অমনি একটা অসুবিধা হলো। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে পিঠ এলিয়ে দিল দেয়ালে। ওর একটা সাংঘাতিক অসুবিধা আছে, যার নাম অ্যাজমা। নিয়মিত ইনহেলার নিতে হয়। খুব
খুব বেশি সময় থাকে না, হুট করে চলে এসে ইনহেলার পেয়ে চলে যায়। তবে স্বল্প সময়ে 12টা বাজিয়ে দেয় নিশা। আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ও। বুকে হাত চেপে খুঁজতে লাগলো জল। পাশেই কাঁচের বোতলটা তুলতে অবশ্য পারল না। আওয়াজ তুলে পড়ে গেল হাত থেকে, কারণ নিশার হাত কাঁপছে, বুকটা ধড়ফড় করছে সবেগে। সাত শব্দ পেয়ে বারান্দা থেকে উঁকি মেরে দৃশ্যটা দেখেই থমকায়। ত্রস্ত কদমে এসে উদ্বিগ্ন স্বরে বলে, নিশামণি, কি হয়েছে? নিশার শ্বাস নেবে কি? সিগারেটের গন্ধে মূর্ছা যাচ্ছে এখন, পেট মুচড়ে উঠছে। কোনো মতে বলল, ইনহেলার আমার ব্যাগে। তাজ্জব স্বাদ। মিনিট খানেক হতবিহ্বল দৃষ্টিতে মেয়েটিকে দেখেই গেল। স্বাদের নখদর্পণে থাকে মেয়েটির সব কিছু, অথচ এটা স্বাদ জানতো না। তৎক্ষণাৎ স্বাদ শ্বাস ফেলে। শুরুতেই হাতের সিগারেটের দিকে তাকে ছুটে চলে যায় বারান্দায়। 5 সেকেন্ড সময় নিয়ে সেটা বাইরে ফেলে এসে নিশার ব্যাগ হাতড়ে একটা আকাশি রঙের ইনহেলার নিয়ে এসে নিশাকে দেয়। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল নিশা। হাত বাড়িয়ে ইনহেলারটা নিতে স্বাদ শান্ত গলায় বলল, কবে থেকে? খুব ছোট থেকে? ডাক্তারের কাগজপত্র আছে? নিশা জবাব দিতে পারছে না। বস্তুটার ভেতর থেকেও নিঃশ্বাসের উপাদান টানছে মুখে, পাগলের মতো। থরথরিয়ে উঠছে নরম শরীর। স্বাদ এইবার এক কাজ করলো। বিধ্বস্ত মেয়েটিকে এমনভাবে আগলে নিল যেমন করে ছোট লতানো চারা গাছকে সাপোর্ট দিয়ে রাখে শক্ত বাঁশকাঠি। নিশা হাঁপাতে হাঁপাতে এলিয়ে পড়ল স্বাদের উন্মুক্ত বুকে। মিনিট খানেক মাথা ঠেকিয়ে রেখে ক্রমশ ধারস্থ হতে ঝাপসা চোখ দুটো তুলে স্বাদের চোখে তাকাতেই দেখলো স্বাদের দৃষ্টিতে নিদারুণ উদ্বিগ্নতা। সবটুকুই নিশার জন্য। নিশার হঠাৎ মনে হলো এই লোকটা সত্যি তার চমৎকার একটা স্বামী হবে, অত্যন্ত চমৎকার একটা স্বামী। এরপর থেকে পুরো পৃথিবীর মানুষ এসে ওর সামনে ঢাক পিটিয়ে নেচে কুদেও যদি বলে তোর স্বামীর রেড ফ্ল্যাগ, মানবে না নিশা, একদমই না। এবার বেশ বুক ভরে শ্বাস নেয় নিশা। গুটি সুটি মেরে স্বাদের বুকে লেপ্টে থেকে কাতর স্বরে বলে, আপনি ঠিক ধরেছেন, আমি অতটাও ছোট নই যতটা আপনি ভাবছেন। বেলস পার্কের পশ্চিমের রাস্তা ধরে হাতে হাত রেখে হাঁটছে নাফিয়া শাহেদ। শাহেদ কোচিং থেকে ফেরার পরে নাফিয়া ঠেলে ঠুলে বের হয়েছে এখানকার তন্দুরি চা খাবে বলে। রাত 12:30টার সময়টাতেও পার্কে খুব ভিড়, নানা বয়সের মানুষ। নাফিয়া খুশি খুশি চোখে আশপাশ দেখতে দেখতে হাঁটছে আর বক বক করছে জমানো সব কথা, যেগুলো ফোন কলে বলে না। বাড়ির কবুতরগুলোর কথাও বলে দিচ্ছে স্বামীকে। শাহেদ আর চোখে ওকে খানিক সময় রেখে হঠাৎ বলে, এবার কি খাবে? ওখানে বেশ ভালো কোল্ড কফি পাওয়া যায়, নিয়ে আসবো। হেসে মাথা নাড়ায় নাফিয়া। অদূরে খেলা করছে 12 থেকে 13 জন ফুটফুটে বাচ্চা। বাবা মায়ের সাথে হাঁটতে নেমেছে তারাও এত রাতে। নাফিয়া সেদিকে চকচকে দৃষ্টি স্থির রেখে শাহিদকে বলে, তুমি গিয়ে নিয়ে আসো বরং, আমি এই আদরগুলোকে দেখি। শাহিদ নাফিয়াকে রেখে জুস কর্নারে গিয়ে একটা ধাক্কার মতো খায়। ফাতিমা শাহিদকে দেখে ওর কলিগদের এক্সকিউজ মি বলে চেয়ার ছেড়ে উঠে আসে। শাহিদ হতবাক হয়ে বলে, তুমি এখানে কেন এত রাতে? রুবা আর তাবাসুম আপাকে নিয়ে নাইট ওয়াকে বেরিয়েছি, কনসার্ট দেখার প্ল্যান ছিল। তুমি এখানে কেন? আর নাফিয়া কখন যাবে বরগুনা? প্রশ্নটি করতে করতে শাহিদের অভিব্যক্তি লক্ষ্য করছে ফাতিমা। অদূরে সোডিয়াম আলোর নিচে বাচ্চাদের সাথে খেলতে থাকা নাফিয়ার দিকে তাকিয়ে আছে শাহিদ। মুখ জুড়ে আতঙ্ক খেলা করছে। ফিচাল হাসলো ফাতিমা, বলল, এভাবে ঘামছো কেন? আমরা কলিগ বলে দিও। আর এত ভয় পেলে পরে সত্যিটা বলবে কি করে ওকে? শাহিদ ফাতিমার কথায় কোনো জবাব না দিয়ে কোল্ড কফি নিয়ে বিল মিটিয়ে বলে, আমাকে না বলে বের হয়ে ঠিক করনি এত রাতে, শিগগির বাড়িতে ফিরবে তুমি। বলেই শাহিদ গিয়ে দাঁড়ায় নাফিয়ার পেছনে। বাচ্চাদের সাথে ছোটাছুটি লাগিয়ে দিয়েছে রীতিমতো। শাড়ির আঁচল কোমরে গুজে লুকোচুরি খেলছে। বাচ্চাগুলোর গার্ডিয়ানরাও বেশ উপভোগ করছে নাফিয়ার সঙ্গ। শাহিদ ওখানেই দাঁড়িয়ে থাকে, কোল্ড কফি খেতে, আর ডাকে না নাফিয়াকে। নাফিয়ার খিলখিল বাচ্চা শুলে হাসি ওর মাথা ধরিয়ে দিয়েছে। বুকের ভিতরে দামামা পেটাচ্ছে আবার। ও চুপচাপ কোল্ড কফির ক্যান ডাস্টবিনে ফেলে নাফিয়াকে ডাকে, নাফিয়ার বাড়িতে যাব, মাথা ধরছে, চলো। পুরো রাস্তায় চিন্তিত দৃষ্টিতে নাফিয়া শাহিদকে দেখছে। এর আবার কি হলো? প্রফেসর শাহিদ তালুকদারের আজকাল ক্ষণে ক্ষণে মুড সুইং হয়। ফ্ল্যাটে ঢুকে শাহিদকে জাগতে ধরল নাফিয়া। ওর মুড ঠিক করতে বেলস পার্কের ওই বাচ্চাগুলোর গল্প করতে শুরু করলো। শাহিদের কোলে চেপে বসে দু হাতে ওর দু গাল চেপে নিজের দিকে ফিরিয়ে বলল, তারপর শোনো কি হয়েছে।
আচ্ছা, পরে শুনবো। এখন ঘুমায় নাফিয়া। ক্লান্ত ছিল শাহিদের গলা। নাফিয়া অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, পরপর দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, কি ব্যাপার, তোমার এক্সের জন্য মন কেঁদে উঠলো নাকি? শাহিদ অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নাফিয়া পেট চেপে কিছুক্ষণ হেসে পরপর দুঃসাহসীর মতো শাহিদের দুগালে, ওর ঠোঁটে, ওর কপালে চুমু খেয়ে ফেলে। মজা করেছি, প্লিজ মাইন্ড করো না। আচ্ছা শোনো, সিরিয়াসলি বলছি, আমাদের দাম্পত্যটা কেমন বোবা আর পানিশে হয়ে যাচ্ছে। এর কারণ একটা বেবি নেই। আমি কাল ডাক্তারের কাছে যাব আমার চেক আপ করাতে, বুঝলে? নাফিয়া আদুরে হাতে ওর শার্টের বোতাম খুলে লোমশ বুকে ঠোঁট রেখে আদুরের স্বরে বলে, তবে হ্যাঁ, বলে দিচ্ছি আগে থেকেই, বাচ্চালে একদম যেন আমার প্রতি উদাসীন হতে না দেখি। ওদের ভালোবাসবে, তবে আমার থেকে কম। এই জীবনে কম ভুগিনি আমি। বিয়ের পর তোমার এক্স ফেক্সের চক্করে আমি দিন রাত কেঁদেছি। জায়নামাজে বসে শুধু কেঁদেই গিয়েছি। বলেছি, আল্লাহ, আমার স্বামী যেন শুধু আমাকেই ভালোবাসে, তার মন যেন ওই পরনারীর থেকে সরে আসে একেবারে। আমি আমার ভাগের ভালোবাসা, স্নেহ, অ্যাটেনশন কারো ভাগে চলে গেলে একদম সহ্য করব না, আর খুন করে দেবো। বলে দিলাম প্রফেসর। 12:30 নাগাদ অসীম তালুকদারের বকবকানি থামে। পা ভেঙে বাড়িতে ফেরা শাওকে কিছুতেই বাবাকে বিশ্বাস করাতে পারেনি তার বাইকের সামনে কুকুর পড়েছিল। অসীম তালুকদার মেনেছেন তার ছেলে মেজ ভাইয়ের মতো বখাটে স্পিডে বাইক চালাতে গিয়ে এই অঘটন ঘটিয়েছে। কথা শোনাতে ছাড়েননি, তার উপর 3 ঘন্টা শাওকে কানের পোকা বের করে শেষটায় বলেছে, যাও গিয়ে পড়তে বসো, ছাল উঠেছে, পুরুষ মানুষ হতে কিছু হয় না। বই তো আর হাত পা দিয়ে পড়বে না, পড়বে চোখ আর মাথা দিয়ে, সেটা ঠিক আছে না? শাহনাজ এসে স্বামীকে টেনে নিয়েছেন কক্ষে। শাওকে বই হাতে থমথমে মুখে ড্রয়িং রুমেই বসে আছে। এইমাত্র একটা ব্যথানাশক ক্যাপসুল গিলেছে, তাই স্থির আছে। সিমের লটকানো মুখে ছোট ভাইয়াকে বকা খেতে দেখেছে। মামাকে সেও খুব ভয় পায়। ছোট ভাইয়া আজ কিছু করেনি, তাতেই এত কথা শোনালো। এখন যদি জানতে পারে মেজ ভাইয়া আজ কোনো কারণে থানায় ছিল, তবেই সেরেছে। ঝামেলা চায় না সিমিন, তাই ওসব কথা মামার থেকে চেপে গিয়েছে। ফোন হাতে সিমিন আবার শাওকের সম্মুখে এসে বসে, ওকে সহজ করতে বলে ওঠে, ভাইয়া 2 পর্ব আপলোড দিয়েছি গল্পের, এরপর আর আগাতে পারছি না, কি লিখবো? কপাল কুঁচকে নেয় শাওকে, বিরক্ত গলায় বলে, ওই লোককে বলুন, তুই রাইটার, সব যদি আমি বলে দিই তাহলে সেটা কেমন হবে? তুমি তো শুধু আইডিয়া দেবে, লেখনি তো আমার। প্লিজ বলো কি লিখবো। নায়ক নায়িকার এরপরে দেখা কোথায় হয়? শাওকে চুপ হয়ে যায়, খানিক বাদে বলে, তুই শিওর এই নার্সিং পড়ুয়া কালো মেয়েটিকেই গল্পের নায়কের নায়িকা বানাবি? পাঠকরা আগ্রহ পাচ্ছে। আরে পাচ্ছে কি, সবাই তো শুধু পড়তেই চাইছে, শুধু আবদার করছে আপু নায়ক যেন একটু সাহসী আর মারদাঙ্গা হয়। সবাই এমন নায়ক পছন্দ করে কি না? আচ্ছা, সে না হয় নায়কের ক্যারেক্টারে ডাবল পেমেন্ট দেখাবো, ভীতু থেকে সাহসী বানাবো। তুমি ওদের দ্বিতীয় পরিচয়ের আইডিয়া দাও। শাওকে ভীষণ আগ্রহ বোধ করছে বোনের লেখালেখিতে। নড়ে চড়ে বসে আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে, শ্বাস টেনে চোখ বোঝে। এবার মনে করে নেয় সকালে সেই হসপিটালের ঘটনা। নরম হাতে পেশেন্টদের ট্রিটমেন্ট করছে একটা কৃষ্ণবর্ণের রূপবতী বিষণ্ণ মেয়ে। শাওকির হাত টেনে ড্রেসিং করিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধ বুঝিয়ে দিচ্ছে, কণ্ঠে অকৃত্রিম দরদ। সিমিনকে ওসব বলতে সিমিন খুশি হয়ে বলে, চমৎকার। এরপর লিখবো, একদিন নাস্তায় নার্স মেয়েটাই মাথা ঘুরে পড়ে যায়, নায়ক তাকে কোলে তুলে রিক্সায় উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। ভীষণ রোমান্টিক হতে চলেছে গল্পটা। আচ্ছা, নায়িকার নাম নিশি বাদ দিয়ে মূর্ছনা দেব? পাগল তুই। আচ্ছা দেব না, তবে আমি নায়কের নাম দিয়েছি কিন্তু শুভ্র। পাঠকরা প্রথম পর্বেই শাওকি নামটা পছন্দ করেনি, পরে ভেবে দেখলাম শুভ্র নামটা খুব যায় এই চরিত্রের ছেলেদের সাথে, হুমায়ুন আহমেদের শুভ্রর মতো। শাওকি মুখ কালো করে বলে, নামটাও বাদ দিয়েছিস আমার? পাঠক নিচ্ছে না তো। আচ্ছা, পাঠক যদি আমার ভীতু ভীতু চরিত্র না পছন্দ করে, তবে এন্ডে আবার আমাকেই টপকে দিস না, মেরে দিস না শুভ্রকে। না না, তা দেব না। আমি যাই লিখি গিয়ে,
রাত 1টার মধ্যে নেক্সট পর্ব আপলোড দিতে হবে। বাই। সিমেন চলে যায়। ও ঘর থেকে তখন আবার খেকিয়ে ওঠেন অসীম তালুকদার। বলছি, সিমিনের কাছ থেকে কি তুমি পড়া বুঝে নিচ্ছ? এত কিসের গুজুর গুজুর ফুসুর ফুসুর? মূর্ছনা বই হাতে উপর হয়েছিল তখন। 2 কাপ কড়া লিকার খেয়ে শরীরকে বুঝিয়ে নিয়েছে আজ সারা রাত জাগবে। প্রচুর পড়া জমে আছে। বড় ম্যাডামকে ঠান্ডা রাখতে তাকে বাড়তি তেল মালিশ দিতে গিয়ে পড়া হয়ে ওঠে না ঠিকঠাক। এমন সময় সুপ্তি এলো। ওর অভ্যেস মতো দরজা প্রায় ভেঙে ভেতরে ঢুকলো। হাঁপাতে হাঁপাতে বলল, মূর্ছনা, কাহিনী ঘটে গিয়েছে ভাই। উঠে বসে মূর্ছনা। চোখ থেকে রিডিং চশমা খুলে অবাক গলায় বলল, রাতে 2টোর সময় কি কাহিনী ঘটলো আবার? সুপ্তি ওর পাশে বসে ফোনটা উঁচু করে ধরে রেখে ব্যতিব্যস্ত গলায় বলে, ঘটেছে এই ফোনে। বলেছিলাম না লেখিকা সারা সুলতান একটা গল্প নতুন শুরু করেছেন। বলেছিলাম না লেখিকা সারাহা সুলতানা একটা নতুন গল্প শুরু করেছেন। তো ওই গল্পের প্রথম 2টো পর্ব আর সময় করে পড়লাম, এবং জানিস কি হলো? শুনলে তোর গা কাটা দেবে। অধৈর্য মূর্ছনা ধমক দিয়ে বলল, বললে বলেন, নয়তো যান এখান থেকে। তৎক্ষণাৎ ওর 2 কাঁধে হাত রাখে সুপ্তি। চাপার স্বরে চেঁচিয়ে বলে, এই গল্পের নায়িকা নার্সিং স্টুডেন্ট, নায়ক কসমেটিকের দোকানদার। হতেই পারে, তো কি হয়েছে? গল্পের নায়িকা তোর মতো কালো, নায়ক অতি ফর্সা। হতেই পারে, তো কি হয়েছে? নায়িকা নায়কের দোকানে ফর্সা হবার ক্রিম কিনতে যায়। এবার একটু থামলো মূর্ছনা। থেমে থেমে বলল, এরপর কি হলো? সুপ্তি উত্তেজিত হয়ে বলে, তারপর তাদের মাঝে সেইটাই হয়েছে যেটা সেই দিন তোর আর ওই কসমেটিক্সের দোকানদারের মধ্যে হয়েছে। তর্ক হয়েছে, বলিস না এসে সেই দিন। মূর্ছনা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর বলে, এমন তো হতেই পারে, তো কি হয়েছে? তৃতীয় পর্বে না হয় বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে নিয়ে এসে কালো নায়িকার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে। কালো নায়িকাকে নাকি লাজুক লতার মতো বলেছে। ট্রিটমেন্টের নামে আমার পা ছুবেন না। মূর্ছনার চোখ থেকে বিশ্বাস সরে না। সুপ্তি বেশ গম্ভীর ভঙ্গিতে ওর কাজ ঘেঁষে বলে, এতটাও কাকতালীয় হয়? সংলাপ থেকে শুরু করে ঘটনা প্রবাহ, স্থানের বর্ণনা সব মিলেছে রে। শুধু বড়গুনার স্থানে খুলনা বসিয়ে দিয়েছে। মূর্ছনা বিস্মিত ভঙ্গিতেই মাথা নেড়ে বলে, এরপর জানতে তো পরের পর্বে পড়তে হবে। অদ্ভুত লাগছে মূর্ছনার। বলল, গল্পের নাম কি? গল্পের নাম শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। নাম শুভ্র নায়িকা নিশি। মূর্ছনা সুপ্তির কথার সত্যতা যাচাই করতে নিজেই পর্ব 3টা পড়ল। পড়া শেষে চুপ করে বসে থাকলো। খানিক বাদে বলল, লেখিকা কোথাকার? তা তো জানি না। আচ্ছা, তুমি আমাকে গল্পের লিঙ্কটা দাও, এই গল্পটা আমি পড়বো এখন থেকে।